আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি আসসালামু অবস্থা আলাইকুম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ, আপনি স্যার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। এই বাচ্চা হাসে কেন? একটু চেষ্টা করি সবাই মিউট করে রাখবো, কথা যখন বলবো, যখন কোনো প্রশ্ন করব তখন আনমিউট করে কথা বলবো। আচ্ছা, যাই হোক, আসেন মূলত আজকে আমরা পরের লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 4 চুম্বকত্ব এবং তড়িৎ বিজ্ঞান, সম্ভবত আমাদের আজকে পড়া হচ্ছে চুম্বকত্ব এবং তড়িৎ বিজ্ঞান, দুইটা আলাদা আলাদা অধ্যায়কে একত্রিত করে একটা লেকচার তৈরি করা হয়েছে, যে লেকচার থেকে আমরা মূলত দেখে থাকি যে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে, সেটা হচ্ছে পিডি হোক আর অথবা রিটেন হোক, সবগুলো পরীক্ষায় প্রশ্ন মাঝে মাঝে আসতে দেখা গেছে। সো আসেন, আমরা যেহেতু মোটামুটি অনেক কিছু পড়তে হবে, সো আমরা শুরু করে দেই। যারা যারা যুক্ত হয়েছেন আরো হয়তোবা যুক্ত হবেন, সো আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দেই। সবাই তো রেডি নাকি? সবাই কি রেডি হয়েছেন বলেন? ক্লাসকে শুরু জি করতে পারি? স্যার। জি স্যার। ওকে, জি স্যার। আসেন একটু। চুম্বক, দেখেন, চুম্বক বা ম্যাগনেট। প্রথম একটু দেখার চেষ্টা করি চুম্বক বা ম্যাগনেট বলতে আমরা কি বুঝি। ওকে, দেখেন, এই যে চুম্বক বা ম্যাগনেট, চুম্বক মূলত একটা পদার্থ। আমরা বলতে পারি চুম্বক মূলত, দেখেন, একটা পদার্থ। আমরা চিন্তা করি, যদি একটু বলি চুম্বক মূলত একটা পদার্থ। দেখেন, চুম্বক ছোটবেলায় আমরা দেখেছি, চুম্বক পদার্থ দেখেছি আমরা, চুম্বক একটা পদার্থ যেটা দ্বারা আমরা ছোটবেলায় খেলতাম, একটা আকর্ষণ করতাম অথবা বিকর্ষণ করাইতাম, অনেক কিছু আমরা ছোটবেলায় খেলতাম। এই যে চুম্বক মূলত একটা পদার্থ আমরা জানি, যেটা কিনা একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। ধরে নেন এইটা কোন একটা চুম্বক পদার্থ, অবশ্যই তার একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সে একটা ক্ষেত্র সৃষ্টি করবে, যাকে আমরা বলবো চুম্বক ক্ষেত্র। এইটা হচ্ছে কোন একটা চুম্বক, এবং এই যে নির্দিষ্ট এরিয়া, এটাকে আমরা বলবো চুম্বক ক্ষেত্র। তার মানে এই চুম্বক ক্ষেত্রটা মূলত কি, এই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চুম্বক পদার্থকে, এই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চুম্বক পদার্থকে নিয়ে আসলে, অন্য কোনো চুম্বক পদার্থকে যদি আমি নিয়ে আসি, তাহলে কি হবে, সে এই চুম্বক দ্বারা হয় আকর্ষিত হবে অথবা বিকর্ষিত হবে। তার মানে কি, অন্য কোনো পদার্থ যদি এখানে আমি নিয়ে আসি, তাহলে এই পদার্থটা, এই চুম্বকটা এই পদার্থের উপর কি করবে, বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করা বলতে হয় তার দিকে টেনে নিয়ে আসবে অথবা তার থেকে কি করে দিবে, দূরে সরাই দিবে। তাহলে আমরা এইটা বলতে পারি যে চুম্বক মূলত একটা পদার্থ যা কিনা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য কোনো চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে, তখন আমরা তাকে কি বলবো, চুম্বক। সো যদি একটু সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সংজ্ঞায় আমরা কি লিখতে পারি, এরকমটা লিখবো আমরা, এটি এক ধরনের পদার্থ, অর্থাৎ চুম্বক মূলত এক ধরনের কি পদার্থ, যা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য কোনো চুম্বক পদার্থের ওপর, অন্য কোনো চুম্বক পদার্থের ওপর বল প্রয়োগ করে। তার মানে চুম্বক বলতে আমরা কি বোঝাই, চুম্বক মূলত একটা পদার্থ যা কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারবে, এবং চুম্বক ক্ষেত্র যেহেতু সৃষ্টি করে, ফলে অন্য কোনো পদার্থের উপর সে কি করতে পারে, বল প্রয়োগ করতে পারে, তখন তাকে আমরা বলবো চুম্বক। এই যে সংজ্ঞাটা আমরা লিখে রাখবো, এটি এক ধরনের পদার্থ যা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য কোনো পদার্থের উপর, অর্থাৎ অন্য কোনো চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে বা পরে। একটু লিখে নিবেন সংজ্ঞাটা, একটু আমরা লিখে নিব যে চুম্বক মূলত কি, একটু লিখে নিব। আমরা কি লিখেছি? জি স্যার। ওকে, লেখা হয়ে গেলে একটু রেসপন্স করবেন বারবার, আমিও আপনাদেরকে প্রশ্ন করে লিখছেন কিনা, তাতে আপনারা হয়তো একটু আনইজি ফিল করতে পারেন। সো একটু যদি লেখা হয়ে যায়, একটু সাথে সাথে কমেন্ট রিপ্লাই দিবেন, স্যার লেখা হয়েছে কি হয় নাই। তাহলে দেখেন, চুম্বক আমরা দেখার চেষ্টা করেছি। এবার আসেন, চুম্বকের মূলত কিছু ধর্ম আছে,
চুম্বকের মূলত যে পদার্থটা কল্পনা করেছে, এই চুম্বক পদার্থের একটা কিছু ধর্ম আছে। কি কি ধর্ম আছে দেখেন, একটা চুম্বক অবশ্যই আকর্ষণ করতে পারে, তার মানে আমরা বলতে পারি আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা। আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে, অর্থাৎ একটা চুম্বকের আকর্ষণ অথবা বিকর্ষণ করার ক্ষমতা আছে। অপর বলতে পারি চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে। আমরা বলতে পারি চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে। দেখেন অবশ্যই একটা চুম্বক অন্য কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে, তার মানে সে অল্প স্থায়ী হোক আর অস্থায়ী ভাবে হোক তাকে চুম্বকে পরিণত করতে পারে। তার মানে আমি আরেকটা তথ্য বলতে পারি কি, চুম্বকায়নকারী ধর্ম, চুম্বকায়নকারী ধর্ম আছে। অর্থাৎ চুম্বকটা অন্য কোনো চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করতে পারে, এই কারণে বলেছে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে, দিক নির্দেশক ধর্ম আছে, চুম্বকায়নকারী ধর্ম আছে। স্যার চুম্বকায়নকারীটা কি? চুম্বকায়নকারী বলতে দেখেন, একটা যদি চুম্বক হয়, ধরে নেন এইটা হচ্ছে চুম্বক, এইটা হচ্ছে চুম্বক পদার্থ বা চুম্বক, যদি একটা লোহাকে যদি আমি তার পাশে নিয়ে আসি, সে কি চুম্বকে আকর্ষণ করে না করে না? করে এবং সে কি এখানে ঝুলে থাকবে না, তার সাথে আটকে থাকবে? আটকিয়ে থাকবে। আটকিয়ে থাকবে। ধরে নিলাম এইটা ধরে নিন চুম্বক, আমি এইটাকে লোহাকে আমি এখানে আটকিয়ে দিয়েছি। এবার দেখেন এই লোহার অপর প্রান্তে যদি আরেকটা লোহাকে ঝোলাইতে চাই, সে কি আকর্ষণ করবে না করবে না? অবশ্যই করবে। করবে স্যার। করবে। তার মানে কি একটা চুম্বক অন্য কোন চুম্বক পদার্থকে কি চুম্বকে পরিণত করতে পারে না পারে না? পারে। এই জন্য বলেছে চুম্বকায়নকারী ধর্ম। তার মানে একটা চুম্বক অন্য কোন চুম্বক পদার্থকে অস্থায়ী হোক আর স্থায়ী হোক, স্থায়ী ভাবে হোক অথবা অস্থায়ী ভাবে চুম্বকে পরিণত করতে পারে, এই কারণে বলেছি চুম্বকায়নকারী ধর্ম আছে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার আসেন দেখার চেষ্টা করি। চুম্বক দেখলাম একটা পদার্থ, এবার আসবো চুম্বকত্ব বলতে কি বুঝি। আমরা এবার লিখবো চুম্বকত্ব বা ম্যাগনেটিজম। চুম্বকত্ব বা ম্যাগনেটিজম, এই চুম্বকত্ব বলতে আমরা কি বুঝি দেখেন, চুম্বকত্ব হচ্ছে ওই যে চুম্বক পদার্থটা পেয়েছিলাম, চুম্বক পদার্থের যে আকর্ষণ করার ক্ষমতা পেয়েছিলাম, বিকর্ষণ করার ক্ষমতা পেয়েছিলাম এবং দিক নির্দেশক ধর্ম পেয়েছিলাম, এই আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা এবং দিক নির্দেশক ধর্মকে বলা হয় তার চুম্বকত্ব। কি বলেছি? চুম্বক পদার্থের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা এবং দিক নির্দেশক যে ধর্মটা আছে তাকে বলা হয় তার চুম্বকত্ব। তার মানে চুম্বক একটা পদার্থ, চুম্বকত্ব কোনো পদার্থ না, চুম্বকত্ব হচ্ছে চুম্বকের ওই ধর্ম। কথা কি ক্লিয়ার? জি আমি স্যার। আবার বলি, চুম্বক একটা পদার্থ, কিন্তু চুম্বকত্ব ওই পদার্থের ধর্ম, অর্থাৎ চুম্বকের ধর্মকে বলা হয় তার চুম্বকত্ব। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা জি এইটা স্যার। বলতে পারি, লিখে রাখেন, কোন চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ এবং দিক নির্দেশক ধর্মকে বলা হয় সেই পদার্থের চুম্বকত্ব। অর্থাৎ চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে তার চুম্বকত্ব। তাহলে আমরা চুম্বক দেখলাম, চুম্বকত্ব দেখার চেষ্টা করলাম। এবার আসেন একটু দেখার চেষ্টা করব বিভিন্ন প্রকার যে চুম্বক পদার্থ আছে এবং চুম্বক যে কত ধরনের পাওয়া যায় সেইটা একটু দেখার চেষ্টা করব। তো এবার আমরা হেডিং লিখবো চুম্বকের প্রকারভেদ। এইবার একটু দেখার চেষ্টা করব আমরা চুম্বকের প্রকারভেদ। লেখা হয়েছে কিনা এটা বলেন তো? জি স্যার হয়েছে। ওকে, তাহলে আমরা একটু চুম্বকের প্রকারভেদ যদি বলি, দেখেন কোন একটা চুম্বক, এই চুম্বককে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি প্রাকৃতিক চুম্বক, এবং অপরটিকে বলা হয় কৃত্রিম চুম্বক।
এই যে প্রাকৃতিক চুম্বককে আর ভাগ করা যায় না, কৃত্রিম চুম্বককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কৃত্রিম যে চুম্বক সেই চুম্বককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যার একটিকে বলা হয় স্থায়ী চুম্বক এবং অপরটিকে বলা হয় অস্থায়ী চুম্বক। তার মানে একটাকে বলা হয় স্থায়ী, একটাকে বলা হয় কি অস্থায়ী। চুম্বক। এবার আসেন, এই যে স্থায়ী এবং অস্থায়ী, এই স্থায়ী বা অস্থায়ী চুম্বককে আবার ভাগ করা যায় দুইটা ভাগে। মনে রাখবেন, যেটা অস্থায়ী চুম্বক সেটাকে কি ভাগ করা যায় নাকি স্থায়ী চুম্বককে ভাগ করা যায়, একটু বলেন তো স্যার। স্যার অস্থায়ীকে ভাগ ভাগ করা যায়, অস্থায়ীকে একটু ভাগ বলেন তো, করলে স্থায়ী চুম্বক। অস্থায়ী অস্থায়ীকে। চুম্বককে কয় ভাগে ভাগ করা যায়? স্যার 3 ভাগে। 3 ভাগে। স্যার। নরমালি অস্থায়ী চুম্বককে দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় সংকর চুম্বক, একটাকে বলা হয় সিরামিক চুম্বক। কি বলা হয় স্যার? একটা শঙ্কর আর একটা হচ্ছে সিরামিক। সংকর, একটাকে বলা হয় সিরামিক চুম্বক। কথা ক্লিয়ার? জি স্যার। তাইলে স্যার। মূলত দেখেন, চুম্বকের যে প্রকারভেদ বলেছি তার মধ্যে মূলত দুইটাকে ভাগ করলাম দুই ভাগে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কৃত্রিম। যে প্রাকৃতিক চুম্বককে কোনো প্রকারে ভাগ করার সুযোগ নাই বা ভাগ করা যায় না, যেখানে আমরা কৃত্রিম চুম্বককে কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে ভাগ করেছি। একটাকে বলেছি আমরা স্থায়ী এবং অপরটিকে বলেছি আমরা অস্থায়ী। অস্থায়ী। বিষয়টা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আসেন তাহলে, যদি বিষয়টা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা এটার ডিটেলস তথ্য একটু পড়ার চেষ্টা করব। একটু ডিটেলস তথ্য পড়ার চেষ্টা আমরা করি, যে সবগুলা অংশ নিয়ে একটু আমরা পড়ব। প্রথমে আসেন প্রাকৃতিক চুম্বক। দেখেন, প্রাকৃতিক চুম্বক বলতে কি বোঝায়? যে সকল চুম্বক খনি থেকে পাওয়া যায় সেই চুম্বককে আমরা কি বলতে পারি? প্রাকৃতিক চুম্বক। So, আমরা এরকমটা বলতে পারি, যে সকল চুম্বক প্রকৃতি থেকে বা খনিতে পাওয়া যায় সেই সকল চুম্বককে বলা হয় প্রাকৃতিক চুম্বক। তার মানে যেই চুম্বকগুলা খনিতে পাওয়া যায় বা প্রকৃতি থেকে আমরা যে চুম্বকগুলা পেয়েছি সেই চুম্বককে বলা হয় কি? প্রাকৃতিক চুম্বক। এই যে প্রাকৃতিক চুম্বকটা আগে বলা হয়তো লোডস্টোন। লিখে রাখেন, প্রাকৃতিক চুম্বককে আগে বলা হতো, কি বলা হতো? লোডস্টোন। তার মানে প্রাকৃতিক চুম্বক আগে কি নামে পরিচিত? যাকে বলা হয়তো লোডস্টোন। এই প্রাকৃতিক লোডস্টোন। চুম্বককে সন্ধানী পাথরও বলা হয়। লিখে রাখেন, এটি সন্ধানী পাথর নামে পরিচিত। এটি সন্ধানী পাথর নামে পরিচিত। এইটাকে বলা হয় সন্ধানী পাথর। তার মানে এটা সন্ধানী পাথর নামেও পরিচিত। এই যে প্রাকৃতিক চুম্বকের কথা বলেছি, তার চুম্বকত্ব খুব বেশি স্থির না। তার মানে এটা দুর্বল চুম্বক বলা হয়। প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব কিন্তু খুব বেশি না, তার মানে এটাকে আমরা দুর্বল চুম্বক হিসেবেও কল্পনা করতে পারি। পারি। তার মানে এর চুম্বকত্ব কেমন হবে? হালকা হবে, এক কথায়। কথা কি বুঝেছি? জি স্যার। তাহলে আমরা প্রাকৃতিক চুম্বক থেকে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক চুম্বক কোথা থেকে পাওয়া যায়? আমরা বলতে পারি প্রকৃতি থেকে অথবা খনি থেকে পাওয়া যায়। প্রাকৃতিক চুম্বক আগে কি নামে পরিচিত ছিল? প্রাকৃতিক চুম্বক আগে বলা হয়তো লোডস্টোন, অথবা এটাকে কি পাথর বলা হয়? এটাকে বলা হয় সন্ধানী পাথর। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে প্রাকৃতিক চুম্বক দেখেন। প্রাকৃতিক চুম্বকের কিছু উদাহরণ দেন। স্যার, প্রাকৃতিক চুম্বকের তো নাম ওরকম উদাহরণ আসে না। চুম্বক তো চুম্বকই, কিন্তু চুম্বকের তো কোনো নাম নাই। কথা কি বুঝেছি? জি স্যার। চুম্বকের আলাদাভাবে তো নাম নাই। যেমন আমরা মানুষ, প্রথমত মানুষের এক একটা নাম আছে, বাট চুম্বকের এরকম স্পেসিফিক তো কোনো নাম নাই। যেমন দেখেন, লোহাকে চুম্বকে পরিণত করা যায়, স্থায়ী চুম্বকে পরিণত করা যায়, তার মানে লোহা একটা স্থায়ী চুম্বক।
আবার কাঁচা লোহাকে চুম্বকে পরিণত করা যায়, সেটা আবার অস্থায়ী চুম্বক। ও আচ্ছা আচ্ছা। কথা কি বুঝেছি? জি স্যার। এরকম, জি তার স্যার। মানে চুম্বক তো চুম্বকই, এদের তেমন একটা ওইরকম উদাহরণ পাওয়া যায় না। না। ওকে, থ্যাংক ইউ। চুম্বক পদার্থ পাওয়া যায়, যেমন কোনগুলা চুম্বক পদার্থ, যেই পদার্থগুলোকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চুম্বক পদার্থ বলা হয়, তার মানে ওদের উদাহরণ পাওয়া যায়, বাট চুম্বকের উদাহরণ ওইরকম নাই। ঠিক আছে, জি জি স্যার। স্যার। জি। তাহলে আমরা এবার আসেন কৃত্রিম চুম্বক। এবার আমরা দেখবো কৃত্রিম চুম্বক। তার মানে কৃত্রিম বলতে কি বোঝায়, যেই চুম্বক গুলা আমরা প্রকৃতি থেকে পাবো না, অর্থাৎ আমরা কৃত্রিম উপায়ে তৈরি করব বা গবেষণাগার থেকে তার একদম তৈরি করব। যেমন ওই যে বলেছিলাম লোহাকে আমি চুম্বকে পরিণত করতে পারি, তার মানে লোহা এক ধরনের, লোহাকে আমি চুম্বকে পরিণত যখন করব তখন সেই চুম্বককে আমরা বলবো কি প্রাকৃতিক চুম্বক, না বলে কৃত্রিম চুম্বক। যেমন আমি ইস্পাতকে আমি চুম্বকে পরিণত করতে পারি, যখন ইস্পাতকে আমি চুম্বকে পরিণত করব কোন একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে, তখন তাকে আমরা বলবো কি কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক। যেমন নিকেল যদি বলি, নিকেলকে আমি চুম্বকে পরিণত করতে পারি, যখন নিকেলকে আমি চুম্বকে পরিণত করব তখন তাকে আমরা কি বলবো কৃত্রিম কৃত্রিম চুম্বক। চুম্বক। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে জি স্যার। কৃত্রিম চুম্বক বলতে আমরা বুঝি, যদি এরকমটা বলি লিখে রাখতে পারেন, যে সকল চুম্বক কৃত্রিম উপায়ে বা গবেষণাগারে তৈরি করা হয় তাদের কে কৃত্রিম চুম্বক বলে। কথা ক্লিয়ার? তার মানে যে সকল চুম্বক আমি কৃত্রিম উপায়ে তৈরি করতে পারবো বা গবেষণাগারে তৈরি করতে পারবো তাদেরকে আমি বলতে পারি কৃত্রিম চুম্বক। তাহলে উদাহরণ যদি এরকম বলেন, তাহলে আমি বলতে পারি কি লোহাকে চুম্বকে পরিণত করলে, তার মানে লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে আমি কি করতে পারি কৃত্রিম চুম্বকে পরিণত করতে পারি না পারি না? স্যার কোবাল্টটা কি? এটা একটা বিভিন্ন ধরনের ধাতু, এক কথায় কথা কি বুঝছি, বিভিন্ন ধাতু, কঠিন পদার্থ, যাদেরকে আমি চুম্বকে পরিণত করতে পারবো। পারবো। তার মানে এদেরকে যখন আমি চুম্বকে পরিণত করব, তখন চুম্বকে পরিণত করলে তখন তাদেরকে আমি কি বলবো কৃত্রিম কৃত্রিম চুম্বক। চুম্বক। তাহলে লোহা, লোহা যদি বলেন, নিকেল যদি বলেন, কোবাল্ট যদি বলেন, এরা কিন্তু কোনো চুম্বক না, এরা চুম্বক পদার্থ। কথা জি ক্লিয়ার? স্যার। তার মানে জি আপনি, সকল স্যার। ডিভেলপ মৌলিক চুম্বক পদার্থ, তাই না? জি স্যার, সকল ডিভেলপ মৌল চুম্বক পদার্থ। হ্যাঁ, তার মানে আমি চুম্বক পদার্থকে আমি চুম্বকে যখন পরিণত করব তখন তারা চুম্বক হবে, কিন্তু পরিণত করার আগ পর্যন্ত এরা কিন্তু চুম্বক না, এরা চুম্বক পদার্থ। মনে থাকবে? স্যার জি স্যার। কিভাবে পরিণত করবো? জি স্যার, কি কিছু বলবেন? উপায়ে করা যাবে? স্যার এগুলোকে কিভাবে মানে কৃত্রিম চুম্বকে পরিণত করা এটা যাবে? তাপমাত্রার কিছু তাপমাত্রা প্রয়োগ করতে হবে, অনেক কিছু আছে স্যার, কিছু ফ্যাক্টর থাকে যেগুলো বিশেষ পদ্ধতিতে, কথা কি বুঝছেন, যেখানে তাপের একটা সম্পর্ক আছে। কথা কি বুঝেছি আমরা? জি স্যার। ওকে, সেটা একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখানো যায়। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখানো যায়, তো আমরা আপাতত ওর মধ্যে যাব না, আপাতত দেখাবো না আমরা। কথা কি বুঝছি? আপাতত আমরা একটু বেসিক তথ্যগুলো জানবো। কথা কি বুঝেছি? তো তাহলে দেখেন, কৃত্রিম চুম্বক যেটা দেখলাম, এই কৃত্রিম চুম্বককে আমরা আবার দুইটা ভাগে ভাগ করলাম, একটাকে বলেছিলাম স্থায়ী চুম্বক, একটাকে বলেছিলাম আমরা কি ধরনের চুম্বক, অস্থায়ী চুম্বক। তাহলে কৃত্রিম চুম্বক। চুম্বক একটার মধ্যে একটা পেয়েছিলাম আমরা কি স্থায়ী চুম্বক। এইটা দেখার চেষ্টা করি স্থায়ী চুম্বক বলতে কি বুঝি। দেখেন, স্থায়ী চুম্বক বলতে বোঝানো হয় এরকমটা, যে কোনো একটা চুম্বক পদার্থ থেকে যখন আমি চুম্বকে পরিণত করব, পরিণত করলে ওই পদার্থটা যখন চুম্বকে পরিণত হবে, হওয়ার পরে তার চুম্বকত্ব সে যদি ধরে রাখতে পারে, তখন তাকে আমি কি বলবো স্থায়ী স্থায়ী চুম্বক। 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 এক কথায় কোন একটা চুম্বক পদার্থকে আপনি চুম্বকে পরিণত করার পরে সে যদি পার্মানেন্ট ম্যাগনেটে পরিণত হয়, অর্থাৎ স্থায়ী চুম্বকে পরিণত হলো, বা তার চুম্বকত্ব সে আর হারিয়ে ফেললো না, ধরে রাখতে পারলো, তখন তাকে আমরা বলবো স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক। কথা কি বুঝেছি? তো লিখে রাখতে পারেন, যে সকল পদার্থ, যে সকল চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে
পদার্থটি স্থায়ী চুম্বকে পরিণত হয়, অথবা বলতে পারি কি তার চুম্বকত্ব ধরে রাখতে পারে বা ধরে রাখে, সেই পদার্থকে আমি কি বলবো বা সেই চুম্বককে আমি কি বলবো? স্থায়ী চুম্বক। যেমন যদি বলা হয় ইস্পাতকে মূলত স্থায়ী চুম্বকে আমি পরিণত করতে পারবো। ইস্পাতকে কি করা যায়? স্থায়ী চুম্বকে পরিণত করা যায়। কথা কি বুঝেছি? তার মানে ইস্পাতকে একটা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে তাকে আমি একটা স্থায়ী চুম্বকে পরিণত করতে পারবো, এবং ইস্পাতকে যখন আমি চুম্বকে পরিণত করবো তখন তার চুম্বকত্ব সে ধরে রাখতে পারবে। পারবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে স্থায়ী চুম্বক যদি এমনটা হয়, তাহলে অস্থায়ী চুম্বক কি বলবো? অস্থায়ী চুম্বক হচ্ছে ওই ধরনের চুম্বককে বোঝাবো যে এই পদার্থটা চুম্বকে পরিণত করলে তার চুম্বকত্ব সে ধরে রাখতে পারবে না, হারিয়ে সে যাবে। নির্দিষ্ট সময় পর সে তার চুম্বকত্ব হারিয়ে ফেলবে। হারিয়ে ফেলবে। জি স্যার। তখন সেই পদার্থকে বা সেই চুম্বককে আমি বলবো অস্থায়ী চুম্বক। যেমন যদি বলা হয় দেখেন কাঁচা লোহাকে আমি চুম্বকে পরিণত করতেই পারি, কিন্তু তার চুম্বকত্ব সে ধরে রাখতে পারবে না, এবং এই কাঁচা লোহা থেকে যখন আমি চুম্বকে পরিণত করব তখন সেই চুম্বককে আমরা বলবো অস্থায়ী চুম্বক। চুম্বক। আর কেন পারবো লিখতে? ধরে রাখতে পারবো না? পারবো স্যার লিখতে তাহলে অস্থায়ী চুম্বক? পারবো স্যার স্যার। তাহলে স্থায়ী চুম্বক স্যার, হবে। জি স্যার। স্যার স্থায়ী চুম্বকের কয়টা উদাহরণ যদি দিতেন? যেমন আমি বলছি এই যে দেখেন, প্রথমেই বলেছিলাম ইস্পাতকে আমি স্থায়ী চুম্বকে পরিণত করতে পারি। যদি বলি লোহাকে আমি স্থায়ী চুম্বকে পরিণত করতে পারবো, কিন্তু যেটা কাঁচা লোহা সেই কাঁচা লোহাকে আমি অস্থায়ী চুম্বকে পরিণত করব, সেটাকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় না। না। কথা কি বুঝেছি? স্যার কেন হয় না? যেমন যদি বলি দেখেন কলিং বেলে যে এই চুম্বকটা ব্যবহার করা হয় সেটা কিন্তু অস্থায়ী চুম্বক। কলিং বেলে যে চুম্বকটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি অস্থায়ী চুম্বক। জেনারেটরে যে চুম্বকটা ব্যবহার করা হয় সেখানে আমরা ব্যবহার করি কি? অস্থায়ী চুম্বক। কথা ক্লিয়ার? চুম্বক। জি স্যার। ওকে, তাহলে স্থায়ী চিনলাম, অস্থায়ী চিনলাম। এবার আসেন কৃত্রিম সিরামিক দেখবো এবং সংকরটা দেখার চেষ্টা করব। সিরামিক। সিরামিক চুম্বক মূলত দেখেন আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের সমন্বয়ে তৈরি করা হয়। কিসের সমন্বয়ে তৈরি করা হয় স্যার? আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইড। প্লাস বেরিয়াম অক্সাইড। এই আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের সমন্বয়ে যে চুম্বকটা তৈরি করা হয় সেই চুম্বককে আমি কি বলবো? সিরামিক চুম্বক। একটু লিখে রাখেন, আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের সমন্বয়ে যে চুম্বক তৈরি করা হয় তাকে বলা হয় সিরামিক চুম্বক। তার সংকেতটা কাইন্ডলি লিখে দিবেন? লিখে দিব স্যার, একটু লিখেন আগে। আয়রন অক্সাইড Fe2O3, বেরিয়াম অক্সাইড Ba। সাইডের সমন্বয়। আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের সমন্বয়ে তৈরি তাকে কি বলবো আমরা? সিরামিক চুম্বক। সিরামিক চুম্বক। তার লেখা শেষ। চার্লসে। লিখেছি স্যার। জি স্যার। ওকে, তাহলে এর সংকেতটা বলেন। আয়রন অক্সাইড Fe2O3 আর বেরিয়াম আয়রন অক্সাইড অক্সাইড যেটা আমরা বলি BaO। সেটা হচ্ছে আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইড। বলেন বেরিয়াম অক্সাইড বলেন। স্যার BaO দুটারই যোজনী তো। বেরিয়াম অক্সাইড লিখছি। স্যার এটা কি Fe? তাইলে আমরা দেখলাম দেখেন একটা বিষয় যদি আমরা পর্যালোচনা করে এরকম দেখি, দেখেন সিরামিক চুম্বক যেটা সেটা হচ্ছে মূলত যে আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের সমন্বয়ে তৈরি করা হলো। তো যদি এরকমটা বলা হয়, মাঝে মাঝে এরকমটা প্রশ্ন করা হয় যে এই সিরামিক চুম্বক ব্যবহার করা হয় কোথায়? সিরামিক চুম্বক ব্যবহার করা হয় কোথায় বলতে পারবেন? সিরামিক চুম্বক ব্যবহার করা হয় কোথায়? স্যার জানি না।
এই কেউ কি বলতে পারবেন সিরামিক চুম্বক ব্যবহার করা হয় কোথায়? না স্যার, জানা নেই। জানা নাই। স্যার কম্পিউটারের আমরা মূলত দেখেন কয়েকটা জায়গায় ব্যবহার করে থাকি, তার মধ্যে একটা জায়গা হচ্ছে দেখেন আমরা হচ্ছে টেপ রেকর্ডার ব্যবহার করি। টেপ রেকর্ডার চেনেন? টেপ টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার, এই টেপ রেকর্ডার আমরা ব্যবহার করতে পারি সিরামিক চুম্বক। আমরা ব্যবহার করি ক্যাসেটের ফিতায়। কোথায় ব্যবহার করি স্যার? ক্যাসেটের ফিতায়। ক্যাসেটের ফিতায়। নরমালি মাঝে মাঝে প্রশ্ন করা হয় এরকমটা যে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় কোথায়? টেপ রেকর্ডার অথবা ক্যাসেটের ফিতায়। অথবা বলতে পারি সিরামিক চুম্বক ব্যবহার করা হয় কোথায়? টেপ রেকর্ডার এবং ক্যাসেটের ফিতায়। মনে থাকবে? জি স্যার। একটু লেখার চেষ্টা করি। যেটি ব্যবহৃত হয় টেপ, বলেন স্যার। স্যার আয়রন অক্সাইডের সংকেতটা Fe2, Fe2। আর এখানে আছে স্যার বেরিয়াম অক্সাইড আছে BaO। হ্যাঁ, দেখেন তাহলে টেপ রেকর্ডার এবং ক্যাসেটের ফিতায় আমরা কি ব্যবহার করলাম স্যার? সিরামিক 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 চুম্বক। চুম্বক। মাঝে মাঝে দেখবেন পরীক্ষায় কিন্তু এইটাই আসে যে টেপ রেকর্ডারে অথবা ক্যাসেটের ফিতায় কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয় সেটা সিরামিক চুম্বক। অথবা বলতে পারে নিচের কোথায় সিরামিক চুম্বক ব্যবহার করা হয়ে থাকে। মনে থাকবে? জি স্যার। মূলত যেটা হয় চুম্বক এবং চুম্বক, ওটা তো অস্থায়ী চুম্বক হবে। জি স্যার, কলিং বেলে যেটা আমরা ব্যবহার করি সেটা অস্থায়ী চুম্বক ব্যবহার করি। জেনারেটরে যেটা চুম্বক ব্যবহার করা সেটাকে বলা হয় অস্থায়ী চুম্বক, এবং এটাকে যেটাই অস্থায়ী আর্মেচার। সেটাই কৃত্রিম। স্যার কাঁচা লোহা দিয়ে যে চুম্বকটা তৈরি করা হয় এটাকে আর্মেচার। আপনি কাঁচা লোহা দিয়ে তো আর্মেচার তৈরি করা হয়। যখন জেনারেটরে যখন আপনি কার্যপ্রণালী জানবেন, জেনারেটরের মধ্যে দেখেন জেনারেটরে কি করা হয়, জেনারেটরের দেখেন দুই প্রান্তে দুইটা প্রান্ত থাকে চুম্বকের, তাই থাকে না? মাঝখানে থাকে কি? আর্মেচার। স্যার এই যে মাঝখানে ধরেন আর্মেচার, এই মাঝখানে আর্মেচার, পরে এখানে কমিউটেটর থাকে, কমিউটেটরের পাশে দুইটা কি থাকে? ব্রাশ থাকে, যেখান থেকে কি বহিবর্তনী সংযুক্ত করা হয়, তাই না? মূলত এটাই এরকমই তো, যেখানে এইটাকে বলা হয় আমরা আর্মেচার, যেটা আর্মেচারই হচ্ছে মূলত কাঁচা লোহা দিয়ে তৈরি। এটা কাঁচা লোহার চোঙের মধ্যে চোঙের মতো মোড়ানো থাকে। কথা কি বুঝছি? জি। এর মধ্যেই থাকে সেই অস্থায়ী চুম্বক যাকে আমরা বলি কি? কাঁচা লোহা। কথা কি বুঝছি? আচ্ছা। আর এইটাকে বলা হয় উত্তর মেরু, এটাকে বলা হয় দক্ষিণ মেরু, অর্থাৎ চুম্বকের দুইটা প্রান্ত। মনে থাকবে? জি স্যার। ওকে। তো তাহলে দেখেন চুম্বকের মধ্যে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করেছি। আরেকটা হচ্ছে সংকর চুম্বক। সংকর বলতে কি বোঝেন? সংকর বলতে আমরা জানি কি মিশ্র, কয়েকটি ধাতু মিলে মানে কয়েকটা ধাতব পদার্থের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যে চুম্বক, সেটাকে আমরা বলবো সংকর বা মিশ্র চুম্বক। লিখেন, কয়েকটি ধাতব পদার্থের সংমিশ্রণে যে চুম্বক তৈরি করা হয়, কয়েকটি ধাতব পদার্থের সংমিশ্রণে যে চুম্বক তৈরি করা হয় তাকে বলা হয় সংকর চুম্বক। কয়েকটি ধাতব পদার্থের সংমিশ্রণে যে চুম্বক তৈরি করা হয় সংমিশ্রণ। লিখেছি। জি, চুম্বক তৈরি হয়। হয়েছে স্যার? জি স্যার, বুঝতে যেমন আমি বলতে পারি, দেখেন যদি বলা হয়, বলছি কয়েকটি ধাতব পদার্থের সংমিশ্রণে যেই চুম্বক তৈরি করা হয়, কয়েকটি ধাতব পদার্থের সংমিশ্রণে যে চুম্বক তৈরি করা হয় তাকে বলা হয় সংকর চুম্বক। যদি বলে থাকি আয়রন, যদি বলে থাকি নিকেল, যদি বলে থাকি কোবাল্ট, এদের সংমিশ্রণে মূলত এক ধরনের চুম্বক আমি তৈরি করতে পারি, সেই চুম্বককে বলতে পারবো আমরা সংকর চুম্বক। তার মানে আমরা কি বলতে পারি? যেমন বলতে পারি আয়রন, বলতে পারি নিকেল, বলতে পারি কোবাল্ট, এদের সংমিশ্রণে আমি এক ধরনের চুম্বক তৈরি করতে পারবো, সেই চুম্বককে আমি বলতে পারবো সংকর বা মিশ্র চুম্বক। ঠিক আছে? তার সংকট কোনো উদাহরণ নাই? বলছি তো স্যার, চুম্বকের তো এরকম উদাহরণ হয় না, চুম্বক পদার্থের উদাহরণ হয়। চুম্বক তো চুম্বকই। কাঁচা লোহা কি চুম্বক? কাঁচা লোহা কিন্তু চুম্বক না, কাঁচা লোহাকে চুম্বকে পরিণত করা যায়। তার মানে চুম্বক যখন তাকে পরিণত করলে তাকে, জি স্যার, আরো উদাহরণ তিনটা। আয়রন, নিকেল এবং কি কপার? আয়রন CO বলেছি, নিকেল বলেছি, CO, কোবাল্ট, এটা হচ্ছে কোবাল্ট, কপার হচ্ছে Cu কপার। এটা হচ্ছে কোবাল্ট। লিখেছি? জি স্যার স্যার। এগুলো কি শঙ্করের জি স্যার, চুম্বকের উদাহরণ? এদেরকে আমি সংকর চুম্বকে পরিণত করতে পারবো। এগুলো সংকর চুম্বক Okay, পদার্থ। কথা কি স্যার বুঝছি? এগুলো চুম্বক কোন কাজে ব্যবহার হয়?
এই চুম্বকটা শঙ্কর চুম্বক শোনেন, শঙ্কর চুম্বক, সিরামিক চুম্বক সবগুলাই কিন্তু আমি টেপ রেকর্ডারে ব্যবহার করতে পারি, ক্যাসেটের ফিতায় ব্যবহার করতে পারি। কথা কি বুঝেছি? এদের ব্যবহারও কিন্তু প্রায় একই জিনিস, কারণ যেটা সিরামিক সেটাই অস্থায়ী। স্যার ক্যাসেটের ফিতে কিভাবে ব্যবহার হয় এটা যদি বলতেন। ক্যাসেটের ফিতায় কিভাবে ব্যবহার করা হয়, এখন প্রশ্ন হচ্ছে ক্যাসেটের ফিতার কি সবগুলো অংশ আপনি কি বোঝেন? সবগুলো অংশের আপনি জানেন আসলে কিভাবে ব্যবহার করা হয়? অংশগুলা কি না। চিনেন? মানে মোটামুটি চোখে দেখে যেভাবে চেনা যায় একদম সম্পূর্ণ চিনি না আর কি। আচ্ছা, ক্যাসেটের দুই পাশে দুইটা যে গোলাকার গোলাকার যে অংশটা ইয়েটা থাকে, থাকে দেখেন স্যার। ক্যাসেটের ফিতা মূলত এইরকমটা, ধরেন এমনটা যদি হয়, এখানে এরকম দুইটা প্রান্ত থাকে, যেখানে এই যে জি, জি। ফিতাটা এরকম থাকে, তাই না? জি জি জি। মূলত এই যে গোলাকার যে অংশ এইখানে ব্যবহার করা হয়। ও কথা কি বুঝছি? আচ্ছা। জি স্যার। তার মানে ক্যাসেটের ফিতা মূলত দেখতে এরকমটা, যেখানে এই যে ফিতাগুলো এখানে জড়ানো থাকে, এর পাশে এরকম থাকে আর কি। তো এই যে এই গোলাকার অংশটাকে ব্যবহার করা হয় যে চুম্বক, সেটাকে বলি আমরা শঙ্কর চুম্বক, অথবা বলতে পারেন সিরামিক চুম্বক। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা চুম্বক দেখলাম, চুম্বকের প্রকারভেদ জানার চেষ্টা করলাম। এবার আসেন, একটা চুম্বকের একটা কুড়ি তাপমাত্রা আছে। যে তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। কুড়ি তাপমাত্রা লিখেছি, কুড়ি তাপমাত্রা একটু লিখেন। খুব সিম্পলি যদি এরকমটা বলি, একটু উদাহরণ দিই, ধরে নেন, আমরা একটু অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। ধরে নেন পানি, ধরে নিলাম পানি 0°C তাপমাত্রায় পানি পাইলাম, তাই না? আপনি পানিকে তাপ দিবেন, কি করবেন স্যার? তাপ দিব। তাপ দিয়ে আপনি কি করবেন? বাষ্প করবেন। বাষ্প করতে কত °C তাপমাত্রা লাগবে? 100 তার মানে দেখেন, আমি যদি বলি যে 0°C তাপমাত্রায় পানিকে বাষ্প করতে কত ডিগ্রি লাগবে? 100° লাগবে। 100 ডিগ্রি। আমি ধরেই নিতে পারি, আমি ধরে নিলাম যে 99° পর্যন্ত পানি থাকতে পারে, ধরে নিলাম। কথা কি বুঝেছি? তার মানে 0 থেকে 99 পর্যন্ত পানি থাকতে পারে কিছুটা, কিন্তু যখনই 100-এ নিয়ে যাব তখন কি আর পানি থাকবে? জি না, পুরোপুরি বাষ্প হয়ে যাবে। পানি তার কি অস্তিত্ব হারিয়ে ফেললো না 100°-তে? স্যার। ঠিক তাই 20 তাপমাত্রা হচ্ছে চুম্বকের ক্ষেত্রে, যেই তাপমাত্রায় কোনো একটা চুম্বক পদার্থকে আমি নিয়ে আসলে সেটা তার চুম্বকত্ব একেবারেই হারিয়ে ফেলবে বা নষ্ট হয়ে যাবে তার চুম্বকত্ব, সেই তাপমাত্রাকে বলবো সেই পদার্থের কি? 20 তাপমাত্রা। 20 তাপমাত্রা। কথা ক্লিয়ার? জি। এইটা বলতে চাই, তাহলে আমরা এরকম লিখবো, যে তাপমাত্রায়, লিখে রাখেন, যে তাপমাত্রায় কোন চুম্বক পদার্থ তার চুম্বকত্ব হারিয়ে ফেলে, যে তাপমাত্রায়, সাউন্ড বলতে কিসের সাউন্ড বলেন তো? সম্ভবত কেউ একজন, কারো একটু সমস্যা হচ্ছে, সবাই একটু মিউট করে রাখেন তো স্যার। এবার সাউন্ডটা সম্ভবত নাই, না মাঝে মাঝে আসছে? আচ্ছা স্যার, একটু আসছে স্যার। মিউট করে রাখেন, সবাই একটু মিউট করে রাখেন। এই ইশরাত জাহান, আর হচ্ছে কি, উনি মিউট করেন, একটু মিউট করেন স্যার। ইশরাত জাহান মিউট করে রাখেন স্যার একটু। হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখেন কি বলেছিলাম, যে তাপমাত্রায় কোন চুম্বক পদার্থ তার চুম্বকত্ব হারিয়ে ফেলে, হারিয়ে ফেলে। সেই তাপমাত্রাকে আমি কি বলবো? তার 20 তাপমাত্রা। যদি এমনটা বলে থাকি, দেখেন যদি বলা হয় লোহা মূলত দেখেন 770°C তাপমাত্রায় তার চুম্বকত্ব সে হারিয়ে ফেলবে, তাহলে লোহার 20 তাপমাত্রা কত? 770°C। যদি বলা হয় কোবাল্টের 20 তাপমাত্রা হচ্ছে 1100°C। কত? 1100°C। যদি বলা হয় নিকেলের 20 তাপমাত্রা কত বলেন তো? এখানে একটু ঝামেলা আছে, অনেক বইতে অনেক ধরনের তথ্য দেওয়া আছে। 1400 নিকেল 1400 না, নিকেলের 20 তাপমাত্রা কত বলেন? দেখেন কোন কোন বইতে দেওয়া আছে 354, কোন বইতে পাবেন 358। নিকেলের 20 তাপমাত্রা কোন বইতে দেওয়া আছে 354, কোন বইতে দেওয়া আছে 358। সো আমরা এইটা নিয়ে একটু কনফিউশন হতে পারে
যে নিকেলের কুড়ি তাপমাত্রা কত? একটু বলেন তো স্যার, কনফিউশন এইটা হতে পারে যে নিকেলের কুড়ি তাপমাত্রা কত, কোনটা অ্যান্সার করবেন, 354 নাকি 358? স্যার 354। 354। গুগল যদি সার্চ করেন, উইকিপিডিয়াতেও সুন্দর লেখা আছে 354 ডিগ্রি সেলসিয়াস, অথবা এটাকে কেলভিনে রূপান্তর করলে তো একটা নির্দিষ্ট তাপমাত্রা চলে আসে। তো কিছু কিছু বইতে আমি দেখেছি এরকমটা যে 358 দেওয়া আছে অনেক জায়গায়। এই জন্য একটু বলে দিলাম, অনেক বইতে পেতে পারেন যে 358 লেখা থাকতে পারে। তো নিকেলের কুড়ি তাপমাত্রা 354 ডিগ্রি সেলসিয়াস লিখবো। কথা কি বুঝেছি স্যার? জি স্যার। ওকে, জি স্যার। তাইলে যদি প্রশ্ন করা হয় কি লোহার কুড়ি তাপমাত্রা 770 ডিগ্রি সেলসিয়াস, কোবাল্টের কুড়ি তাপমাত্রা 1100 ডিগ্রি সেলসিয়াস, নিকেলের কুড়ি তাপমাত্রা 354 ডিগ্রি সেলসিয়াস, এই যে সেলসিয়াস। সেলসিয়াস তাপমাত্রাকে কি আমি কি কেলভিনে রূপান্তর করতে পারি না পারি না? পারি। পারি। পারি তাহলে স্যার। যদি পরীক্ষায় যদি সবগুলো অপশন কেলভিনে থাকে, তাহলে কেলভিনে রূপান্তর যদি শিখে থাকি, তাহলে কি কেলভিনে রূপান্তর করলে আমি কি বলতে পারবো? পারবো জি স্যার। স্যার। জি স্যার। তার মানে পারবো এক স্যার। কথায় 770 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে, এটার সাথে 273 যদি আমি যোগ করি, তাহলে কেলভিনে রূপান্তর হয়ে যায়। জি। এক কথায় সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যদি আমি যোগ করতে পারি, তখন কিসে রূপান্তর হয়ে যাবে? কেলভিন। কেলভিন। তার মানে আপনি কেলভিন। 770 এর সাথে 273 যোগ করেন, লোহার কেলভিনে হয়ে যাবে। কোবাল্টের সাথে 273 যোগ করেন, কেলভিন হয়ে যাবে। নিকেলের সাথে 273 যোগ করেন, কেলভিনে রূপান্তর হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে কুড়ি তাপমাত্রা দেখা শেষ। এবার আসুন চুম্বক পদার্থ দেখবো আমরা। এবার আমরা দেখবো চুম্বক পদার্থ। একটু লিখেন চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ বলতে কি, যাদেরকে আমি চুম্বকে পরিণত করতে পারবো তাদেরকে আমি কি বলতে পারবো? চুম্বক পদার্থ বলতে পারবো। এই যে চুম্বক পদার্থ, মূলত আমরা জানি তিন ধরনের চুম্বক পদার্থ আমরা পেয়ে থাকি, যার মধ্যে একটাকে আমরা বলি প্যারাচুম্বক, একটাকে আমরা বলি ডায়াচুম্বক, একটাকে বলি আমরা ফেরোচুম্বক। একটু লেখার চেষ্টা করি। চুম্বক পদার্থ মোট তিন ধরনের। একটাকে আমরা বলি প্যারাচুম্বক, একটাকে আমরা বলি ডায়াচুম্বক, এবং অপরটিকে বলা হয় ফেরোচুম্বক পদার্থ। তার মানে চুম্বক পদার্থ আমরা যে তিন ধরনের জানলাম, তার মধ্যে একটাকে বলেছি প্যারাচুম্বক, একটাকে বলেছি আমরা ডায়াচুম্বক, অপরটিকে বলেছি আমরা ফেরোচুম্বক। কথা ক্লিয়ার? ফেরোচুম্বক। স্যার, তাহলে আসেন, হ্যাঁ চুম্বক আর চুম্বক দুইটার মাঝে কি কোনো পার্থক্য আছে? দেখেন, চুম্বক এবং চুম্বক, অনেক ক্ষেত্রে আমরা চুম্বক বলে থাকি, অনেক ক্ষেত্রে চুম্বকও বলে থাকি। দুইটা কিন্তু আমরা মিনিং কে একই বোঝাই ম্যাক্সিমাম সময়। কথা কি বুঝেছি? জি স্যার। তার মানে আমরা ম্যাক্সিমাম সময় অনেক ক্ষেত্রে আমরা এরকম লিখি চুম্বক, অনেক ক্ষেত্রে আমরা বলি চুম্বক। দুইটা ম্যাক্সিমাম একই অর্থে আমরা ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম সময় কিসে একই অর্থে আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখেন অ্যাসিড বানান, অনেকে এইটা লিখে অ্যাসিড, অনেকে আবার লিখে অ্যাসিড। দুইটা কি একই জিনিস না আলাদা জিনিস? একই। একই একই জিনিস। কিন্তু মজার বিষয় দেখেন, অ্যাসিড বানান এইটা সঠিক, এইটা অ্যাসিড বানান সঠিক না, ভুল। যদি বাংলা বিদেশি আসেন, শব্দ যে। যদি বাংলায় যদি বলি, তাহলে অ্যাসিড ওইটা হয়, এইটাতে অ্যাসিড ওইটা হয় না। যদি পিওর বাংলা যদি আসে, তাহলে আমরা বলতে পারি অ্যাসিড ওইটা লিখতে হবে, এইটা লেখা যাবে না। বাট আমরা অনেক ক্ষেত্রে কিন্তু লিখি। কথা কি বুঝেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আসেন একটু আমরা তিনটা দেখার চেষ্টা করব। প্যারা দেখবো, ডায়া দেখবো, ফেরো দেখবো। প্রথমে একটু লিখবেন প্যারাচুম্বক। প্রথমে আমরা লিখবো প্যারাচুম্বক। লিখেছি? জি স্যার। দেখেন প্যারাচুম্বক বলতে আমরা কি বোঝাই, প্রথমত একটু বেসিকটা বুঝি, তারপর দেখি। এইটা একটা চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো চুম্বক পদার্থকে আপনি নিয়ে আসেন, অন্য চুম্বক পদার্থ যদি নিয়ে আসেন, তাহলে কি ঘটনা ঘটতে পারে স্যার? হয় আকর্ষণ অথবা হয় বিকর্ষণ। আকর্ষণ হয় বা আকর্ষণ বিকর্ষণ। করবে অথবা বিকর্ষণ হবে। তার মানে যদি অন্য কোনো চুম্বক পদার্থকে যদি এর মধ্যে নিয়ে আসি, তখন এই পদার্থটা যদি চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য আকর্ষণ লাভ করে, কি আকর্ষণ স্যার? সামান্য আকর্ষণ। তখন আকর্ষণ। সেই পদার্থকে আমি কি বলবো? প্যারাচুম্বক পদার্থ। একটু বেশ দেখেন, প্যারা, ডায়া এবং ফেরো, মনে রাখার বিষয়টা যদি বলি, প্যারাচুম্বক বলেছি যখন কোন চুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, তখন যদি সে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে বা সামান্য আকর্ষণ লাভ করে, তখন তখন তাকে আমি কি বলবো? প্যারাচুম্বক। প্যারাচুম্বক। ডায়াচুম্বকটা কি?
যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো তখন যদি চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তখন তাকে কি বলবো আমরা? ডায়া চুম্বক বলে। প্যারা এবং ডায়া পরস্পর বিপরীত। দেখেন এইটা হচ্ছে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য, এটা চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য। বিপরীত দিকে সামান্য। ফেরো যেটা সেটা হচ্ছে চুম্বকায়নকারী প্রবল। ক্ষেত্রের দিকে প্রবল আকর্ষণ লাভ করবে। কি করবে? প্রবল আকর্ষণ লাভ করবে। যদি এরকমটা বলি, মাঝে মাঝে অফলাইন ক্লাসে তো অনেক মানে উদাহরণ বা মজা টজা করা হয়, অনলাইনে তো এরকম হয় না, যাই হোক একটু বলি। ধরে নেন এমনটা যদি হয়, একটা ছেলের কথাই বলি, মনে করেন এখানে আছে কি আব্দুল্লাহ আল লাবিব, আছেন তো? অথবা এই একটা আবু সায়েম আছেন? জি স্যার। আচ্ছা, ধরে নেন আবু সায়েম দীর্ঘদিন একটা মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাট করে, তারই কখনো দেখে নাই, সামনাসামনি দেখে নাই। যেখানে আমরা কি করি, ফেসবুকে যে প্রোফাইল পিকচার গুলো দিয়ে রাখি সেইগুলো কি আপনার অরিজিনাল যা চেহারা তার থেকে অনেকটাই বেটার, সুন্দর করে ঘষা মাজা করে অনেক সুন্দর করে দিয়ে রাখেন, সেটা ছেলে হোক আর অথবা মেয়ে হোক। তো উনি একটা মেয়ের প্রোফাইলে তার ছবি দেখে তার একটু ভালো লাগছে, তার সাথে কথা বলতে চেষ্টা করছে, কথা বলতেছে, হাই হ্যালো এটা সেটা করে কথা বলতেছে। তো হঠাৎ সেই আবু সায়েম ওই মেয়েটারে বলছে যে চলো একদিন দেখা করি। দেখা করতে গেছে, দুইজন মেয়ে রাজি হয়েছে, দেখা করতে গেছে। তো একদিন দেখা করতে যখন দেখা করেছে তখন এই আবু সায়েম মেয়েটার দিকে তাকিয়ে তখন দেখে যে প্রোফাইল পিকচার যেমনটা দেখেছিল বাস্তবিকভাবে ওইরকমটা না, তেমন একটু নরমাল, মানে তার থেকে একটু কি নরমাল। নরমাল। তারপরে আবু সায়েম চিন্তা প্যারা চুম্বক। করতেছে যে না, তারপরেও চলবে, তারপরেও কি চলবে। 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 যদি আবু সাইম ওই মেয়েটার এরকম বলে যে ঠিক আছে তোমার সাথে তো অনেকদিন কথা বললাম, চলো এবার তুমি আর আমি কি করবো, রিলেশনে যাই চলো। মেয়েটা যদি আবু সাইমের কথায় একটু হালকা মুস্কি হাসি দিয়ে চলে যায় তখন সেটাকে আমরা বলবো প্যারাচুম্বক। তার মানে কি তার দিকে কি খুব বেশি আকর্ষণ নাকি মুস্কি হাসিতে চলে গেছে, একটু আকর্ষণ আছে না সামান্য, সামান্য অল্প আকর্ষণ। সামান্য এইটাকে আছে। বলবো আমরা কি প্যারাচুম্বক। কথা ক্লিয়ার? জি স্যার। আর যদি এমন হয় ওইখানে যাওয়ার পরে আবু সাইম ওই মেয়ের দিকে তাকিয়ে তার দিকে আর দ্বিতীয়বার তাকাচ্ছে না, তার মানে কি ডায়া চুম্বক। ডায়া তারপর ডায়া চুম্বক। তার মানে তার দিকে কি আকর্ষণ থাকবে না বিপরীত দিকে, যে তুই তোর রাস্তায় বিপরীত যা আমি দিকে আমার চলে রাস্তায় যাবে। যাই। এটা কি বলেছে? ডায়াচুম্বক। কথা কি বলেছে? জি স্যার। আর যদি এমন হয় দেখার পরে আবু সাইম তার দিকে তাকানোর পরে অন্যদিকে আর তাকাচ্ছে না, পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে এক স্যার, কথায়। মানে এটা বাংলা হচ্ছে সিনেমা দেখো, প্যারাচুম্বক। বাংলা সিনেমায় দেখেন, বাংলা সিনেমায় হয় কি নায়ক এবং নায়িকা যখন নায়ক নায়িকারে বলছে তোমার খুব ভালো লাগে, তখন কি বাংলা সিনেমায় হয় কি দুজন বুকে জড়াই নিয়ে গান শুরু হয়ে যায়, মানে ওইটা হচ্ছে ফেরোচুম্বক। জি স্যার। ফেরো মানে হচ্ছে আকৃষ্ট হবে বেশি, একদম প্রবল আকর্ষণ, মানে এটা কোনো প্রবল কথা নাই। আকর্ষণ। ডায়া মানে হচ্ছে একদম বিচ্ছেদ। কথা কি বুঝছেন? হ্যাঁ, তার মানে এইটাতে কেবল রিলেশন শুরু হয়েছে, মানে অল্প অল্প আকর্ষণ কেবল জন্মাইছে, আর এটাতে আপনার ব্রেকআপ হয়ে গেল। আর আবার একটা সময় কি হয়েছে যে না, যখন পাইছে প্রবল তখনই আকর্ষণ খাইয়ে নিছে। তৈরি হয়ে যায়। প্যারার তার মানে হচ্ছে প্যারার মাঝে প্রবেশ করলে প্যারা চুম্বক, আর বেশি আকৃষ্ট হয়ে গেলে ফেরো, আর ফেরো না হইলে ডায়া। ডায়া। ভাইগা এই গেছে। তো বুঝেছেন স্যার, আপনি ডায়া চুম্বক যেভাবে তাহলে কি বুঝাই বুঝতে বিকর্ষণ? হবে এক কথায়। কথা কি ক্লিয়ার? জি স্যার। বিকর্ষণ বোঝাচ্ছে? দুইজন স্যার দুই পাশে ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, ডায়া দুইজনের গন্তব্য যদি দুই দিক হয় ডায়া, যদি হ্যাঁ স্যার। একদম খুবই আকর্ষণ থাকে ফেরো, আর হালকা আকর্ষণ থাকলে প্যারা। জি স্যার। ফেরো ম্যাগনেটিক রিলেশনশিপ। লিখবো? একটু একটু সংজ্ঞা লিখি তাহলে, একটু একটা লিখি, বাকিগুলো আপনারা লিখে নেবেন। শিওর। ডায়া জি স্যার। ওকে, বোঝাচ্ছে? আমরা একটু লিখি, একটা সংজ্ঞা লিখি, প্যারাচুম্বকটা লিখি, সংজ্ঞাটা লিখি, বাকি দুইটা আপনারা লিখবেন। লিখি, কোন চুম্বক পদার্থকে, কোন চুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি শেষ করো, অধ্যায় একটা শেষ করো। চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করলে তাকে বলা হয়
প্যারাচুম্বক পদার্থ? স্যার চুম্বকায়নকারী পদার্থের ক্ষেত্রে না? চুম্বকায়নকারী ক্ষেত্রের আচ্ছা, কথা কি বুঝছি? তার মানে ওটা ক্ষেত্র বা পদার্থ যেটাই বলেন না কেন, সমস্যা নাই, কারণ পদার্থ না থাকলে আপনি ক্ষেত্র সৃষ্টি হবে কিভাবে? কথা কি বুঝছি নাই? চুম্বকত্ব হলো তার মানে পদার্থ থাকলে না ক্ষেত্র সৃষ্টি হবে, তার মানে আপনি চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে বলতে পারেন অথবা পদার্থের ক্ষেত্রে দিকে বলতে পারেন, একই কথা। কথা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার তাহলে দেখেন এই যে প্যারাচুম্বক পদার্থগুলা কি কি হতে পারে একটু দেখার চেষ্টা করি। প্যারাচুম্বক পদার্থ বলতে আমরা কাদেরকে বোঝাইতে পারি, লিখে রাখেন। যেমন অ্যালুমিনিয়াম, লিখে রাখেন, আমি একটু বলে দিই, লিখেন অ্যালুমিনিয়াম, আমরা বলতে পারি সোডিয়াম সোডিয়াম, আমরা বলতে পারি অ্যান্টিমনি, সোডিয়াম, আমরা বলতে পারি অ্যান্টিমনি, আমরা বলতে পারি ম্যাঙ্গানিজ, আরো অনেক কিছু আছে। তার মানে এদেরকে আমি এক একটা কি অ্যালুমিনিয়াম। বলবো, প্যারাচুম্বক পদার্থ চুম্বক পদার্থ বলবো। লিখেছি। জি স্যার তো লিখেছি। যদি এমনটা হয় ডায়াচুম্বক তাহলে কোনগুলা? একটু জাস্ট খালি আপনার সংজ্ঞা তো লিখতে পারবেন, আমি একটু উদাহরণগুলো লিখে দিই। ডায়াচুম্বক কোনগুলা শিওর জি স্যার। স্যার একটু লিখেন। স্যার বলেন। ডায়াচুম্বক, তাহলে ডায়াচুম্বকটা একটু লিখবো আমরা। পারদ, সোনা, রূপা। লিখেন পারদ, সোনা, রূপা, তামা, পানি, পানি, তামা, দস্তা, বিসমাথ ইত্যাদি আর অনেক। আমরা বলতে কি পারদ, সোনা, রূপা, পানি, তামা, দস্তা, বিসমাথ। কথা কি বুঝেছি? এদের প্রত্যেকটাকে বলবো এক একটা ডায়াচুম্বক পদার্থ। স্যার শেষেরটা কি বিসমাথ লিখলেন? বিসমাথ, বিসমাথ। আচ্ছা যদি বলা হয় ফেরোচুম্বক, ফেরোচুম্বক যদি বলি আমি বলতে পারি আয়রন, লোহা, কোবাল্ট, নিকেল। বলতে পারি নিকেল, বলতে পারি কোবাল্ট। আর কথায় দেখেন এই যে লোহা, নিকেল, কোবাল্ট এদেরকে কুড়ি তাপমাত্রা আছে না নাই? আছে স্যার। তার মানে যাদের কুড়ি তাপমাত্রা আছে বেশি তারাকে বলা হয় ফেরোচুম্বক। তার মানে যাদের কুড়ি তাপমাত্রা বেশি তাদেরকে আমি কি বলতে পারি, ফেরোচুম্বক পদার্থ। এবং এইটা বলতে পারি যে ফেরোচুম্বক পদার্থের কুড়ি তাপমাত্রা আছে। ফেরোচুম্বক পদার্থের কুড়ি তাপমাত্রা কি আছে। বেশি। ডায়াচুম্বক যারা এদের কুড়ি তাপমাত্রা নেই। কুড়ি তাপমাত্রা কি নেই। নেই। তাহলে আমরা বলতে পারি ফেরোচুম্বকের কুড়ি তাপমাত্রা আছে, ডায়াচুম্বকের কুড়ি তাপমাত্রা নেই। কথা ক্লিয়ার? প্যারাচুম্বকের কি তাহলে 20 তাপমাত্রা আছে? প্যারাচুম্বকেরও সামান্য কুড়ি তাপমাত্রা আছে স্যার, সামান্য এটা তাপমাত্রার উপর নির্ভর করে। জি। তার মানে প্যারাচুম্বক বেশি যেটা, হয়ে গেলে সেটা তারও ফেরো। প্যারাচুম্বকেরও কুড়ি তাপমাত্রা আছে, কিন্তু সেটা ফেরোচুম্বকের মতো বেশি না। জি জি। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা চুম্বক পদার্থ দেখার চেষ্টা করলাম। তিন ধরনের পদার্থ পড়েছি, সেই তিন ধরনের পদার্থের উদাহরণ দেখলাম। মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখা গেছে যে বিভিন্ন প্যারাচুম্বকের উদাহরণটা আর একবার বললে ভালো হতো। জি স্যার। প্যারাচুম্বকের উদাহরণ মানে কোন পদার্থগুলো? প্যারাচুম্বকের উদাহরণ আমি বলেছিলাম অ্যালুমিনিয়াম, বলেছিলাম সোডিয়াম, বলেছিলাম ম্যাঙ্গানিজ, বলেছিলাম এরপরে বলেছিলাম অ্যান্টিমনি, এইগুলা। কথা কি বুঝেছি? স্যার স্যার অ্যান্টিমনি ফেরোচুম্বকে কি জি আছে স্যার। না? জি স্যার। স্যার ফেরোচুম্বকের মানে 20 তাপমাত্রা কি আছে? অবশ্যই স্যার, এই যে বলেছি তো ফেরোচুম্বকের কুড়ি তাপমাত্রা আছে এবং সেটা অনেকটাই বেশি। স্যার নেটের প্রবলেম ছিল তো ওটা শোনা যায় নাই। আমি আবারও বলেছি, জানেন ডায়াচুম্বকের কুড়ি তাপমাত্রা নাই, ডায়াচুম্বকের কুড়ি তাপমাত্রা নাই। ফেরোচুম্বকের কুড়ি তাপমাত্রা সবচেয়ে বেশি, প্যারাচুম্বকেরও সামান্য কুড়ি তাপমাত্রা আছে এবং সেটা তাপমাত্রার উপর নির্ভর করে। ক্লিয়ার? ওকে, জি স্যার ক্লিয়ার। তাহলে আমরা মূলত দেখেন 50 মিনিট অলরেডি চলে গেছে, আমরা চুম্বক শেষ করলাম মাত্র। এবার আসেন আমাদের হচ্ছে তড়িৎ বিজ্ঞান যেটা, সেটা একটু যাই। লিখেন তড়িৎ বিজ্ঞান। অনেক কিছু শেষ করা যায় না মাঝে মাঝে, সো আমরা একটু তড়িৎ বিজ্ঞানে চলে যাই। একটু লিখেন তড়িৎ বিজ্ঞান। জি প্রথমত একটু যদি বুঝি তড়িৎ স্যার, বলতে কি বুঝি, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার।
স্যার এখানে যে আমরা চুম্বকের পদার্থগুলোকে ভাগ করছি স্যার, এটা হ্যাঁ, সংকর চুম্বক এবং শ্রমিক চুম্বক স্যার, এটা তো স্থায়ী চুম্বকের শ্রেণীবিভাগ না শঙ্কর এবং স্থায়ী, হ্যাঁ স্যার? এটা এখানে আয়রন স্থায়ী। ওটা সম্ভবত ভুল করে একজন বলছিলেন কি অস্থায়ী বলেছিলেন। স্যার এটা স্থায়ী হবে, যেহেতু এখানে আয়রন হ্যাঁ, হ্যাঁ, এবং বেরিয়াম দুইটা বেরিয়াম মিক্স। অক্সাইড তো স্থায়ী, কিন্তু খুব সম্ভবত ভুল করে একজন অস্থায়ী বলেছিলাম, আমি অস্থায়ী বলে লিখে দিয়েছিলাম এই কারণে নাকি। স্যার ওটা একটু এটাতে স্থায়ী চুম্বক লিখে রাখেন, কারণ হচ্ছে বেরিয়াম অক্সাইড এবং আয়রন অক্সাইড তো একটা স্থায়ী, এবং এদের দিয়ে অবশ্যই স্থায়ী চুম্বকই তৈরি হয়। আচ্ছা, স্যার তো তাহলে কোনটা দেখেন, বুঝি নাই। যেটা ছিল হচ্ছে একটা ছিল কৃত্রিম চুম্বককে ভাগ করেছিলাম একটা স্থায়ী আর একটা বলেছিলাম অস্থায়ী। একজন বলেছিলেন যে অস্থায়ী চুম্বক দুই প্রকার, তাই বলেছিলেন, এই কারণে ভুল করে সম্ভবত এইখানে লেখা হয়েছে। ওইটা কিন্তু স্থায়ী চুম্বকের প্রকারভেদ ছিল, একটা শঙ্কর আর একটা কি সিরামিক। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আসেন আমরা তড়িতে চলে যাই। দেখেন তড়িৎ বলতে আমরা কি বুঝি, তড়িৎ বলেন বা ইলেকট্রিসিটি বলেন, এইটা বলতে আমরা কি বুঝি একটু বেসিক যদি বোঝেন। দেখেন তো, ইলেকট্রন প্রবাহকে। এইটা কোনো একটা পরিবাহী পথ যদি বলি, কি বলি একটা স্যার, পরিবাহী পথ। পরিবাহী পথ, এর মধ্য দিয়ে যদি ইলেকট্রন যদি ছোটাছুটি করে, সেই ক্ষেত্রে কি হতে পারে বলেন? এর মধ্য দিয়ে কি করবে? বিদ্যুৎ পরিবহন হবে। ইলেকট্রন ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি যদি করে, প্রথমত ছোটাছুটি যখন করবে সেখানে একটা ঘর্ষণ অনুভূত হবে। কি হবে স্যার? একটা ঘর্ষণ। ঘর্ষণ। দর্শন এবং ঘর্ষণ হলে সেখান থেকে একটা তাপ উৎপন্ন হবে না হবে না? হবে স্যার। উৎপন্ন হবে। এবং এই তাপকে কি আমি বিদ্যুতে রূপান্তরিত করতে পারি না পারি না? পারি। পারি না। পারি। পারি স্যার। তার মানে তড়িৎ মূলত এটা হচ্ছে ইলেকট্রনের একটা প্রবাহ। তড়িৎ মূলত কি স্যার? এটা ইলেকট্রনের প্রবাহ। প্রবাহ। তো লিখে রাখেন, তড়িৎ হলো ইলেকট্রনের প্রবাহ। তড়িৎ হলো ইলেকট্রনের প্রবাহ। লিখেছি। জি স্যার। এই যে তড়িতের কথা বলেছি, দেখেন এই তড়িৎকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে একটাকে আমরা বলি স্থির তড়িৎ এবং অপরটিকে আমরা বলি চলো চল তড়িৎ। তার মানে তড়িৎ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটাকে বলা হয় চল তড়িৎ। তাহলে স্থির তড়িৎ বলতে কি বুঝি, চল তড়িৎ বলতে কি বুঝি, একটু দেখার চেষ্টা করি। দেখেন স্থির শব্দের অর্থ কি? সে কি নড়াচড়া আছে না নাই? নড়াচড়া নাই। নাই নড়াচড়া স্যার। নাই। মানে কোনো একটা জায়গায় একটা তড়িৎ উৎপন্ন হওয়ার পরে সেই তড়িৎ যদি সেই জায়গার বাইরে না যেতে পারে, অর্থাৎ সে চলাচল করতে যদি না পারে, তখন সেই তড়িৎকে আমরা কি বলতে পারি? স্থির তড়িৎ। তড়িৎ। আর যেই তড়িৎ উৎপন্ন হওয়ার পরে সেটা যদি স্থান পরিবর্তন করতে পারে, সেই তড়িৎকে আমরা কি বলতে পারি? চলো তড়িৎ। চল তড়িৎ। তড়িৎ সিম্পলি। তাহলে দেখেন এরকমটা হয়, এই যে একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল বিজ্ঞানী থেলিস। কি নাম ছিল? বিজ্ঞানী থেলিস। তিনি খ্রিস্টপূর্ব 600 অব্দে আবিষ্কার করেছিলেন স্থির তড়িৎ। কত অব্দে স্যার? 600 খ্রিস্টপূর্ব 600 অব্দে বিজ্ঞানী থেলিস স্থির তড়িৎ আবিষ্কার করেন। আর একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল বিজ্ঞানী লুইগি গ্যালভিন। কি নাম স্যার? লুইগি গ্যালভিন। লুইগি গ্যালভিন। এই বিজ্ঞানী 1876 সালে চল তড়িৎ আবিষ্কার করেন। 1876 সালে লুইগি গ্যালভিন চল তড়িৎ আবিষ্কার করেন। বিজ্ঞানী থেলিস খ্রিস্টপূর্ব 600 অব্দে আবিষ্কার করেছিলেন স্থির তড়িৎ। একটু লিখে রাখতে পারেন, চল তড়িৎ আবিষ্কার করেন বিজ্ঞানী থেলিস খ্রিস্টপূর্ব 600 অব্দে, চল তড়িৎ আবিষ্কার করেন বিজ্ঞানী লুইগি গ্যালভিন 1876 সালে। লুইগি গ্যালভিন। 1876 সালে। লিখেছি? না স্যার। একটু লিখেন স্যার। একটু শেষ করেন। ওকে, তাহলে দেখেন আমরা মূলত আমাদের পড়া স্থির তড়িৎ নিয়ে না, আমাদের পড়া মূলত চল তড়িৎ নিয়ে। স্থির তড়িতের ব্যবহার খুব কম, আমরা স্থির তড়িৎ পড়বো না, আমরা পড়বো চল তড়িৎ। এই যে চল তড়িতের কথা যদি বলি, দেখেন চল তড়িৎকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে।
একটাকে বলা হয় ডিসি, একটাকে বলা হয় এসি। তাহলে চলতড়িৎ কত প্রকার? দুই দুই প্রকার প্রকার। একটাকে বলি আমরা ডিসি, একটাকে বলা হয় এসি। ডিসি বলতে কি? ডিসি হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট, কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। কারেন্ট আর এইটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। ডিরেক্ট দেখেন ডিরেক্ট কারেন্ট বলতে যেটাকে বলা হয় সমপ্রবাহ, কি বলা হয় স্যার? অথবা এটাকে বলা হয় একমুখী প্রবাহ। এইটাকে বলা হয় সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। অল্টারনেটিং কারেন্ট এইটাকে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তী প্রবাহ অথবা এটাকে বলা হয় পর্যায়বৃত্ত প্রবাহ। অর্থাৎ এসি কে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ অথবা পর্যায়বৃত্ত প্রবাহ, ডিসি কে বলা হয় সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। লিখেছি কিনা বলেন? না স্যার লিখিনি, একটু একটু লিখে নেন। লিখেছি স্যার। তাহলে দেখেন একটু আমরা দেখার চেষ্টা করি, প্রথমে একটু ডিসিটা দেখার চেষ্টা করি। দেখেন ডিসি বলতে ডিরেক্ট সমপ্রবাহ বা একমুখী। এখন একমুখী বলতে কি? তার মুখ কি পরিবর্তন হবে নাকি একদিকে যাবে? একদিকে যাবে। তার মানে এমন যদি হয় কোন একটা প্রবাহ যদি চলতে শুরু করে, সে যদি সর্বদা একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে আমি কি বলতে পারবো? ডিসি বা ডিসি সমপ্রবাহ। বা তার মানে এইটা দেখেন এখান থেকে চলা শুরু করছে, তড়িৎটা সে চলাচলের সময় কখনো কি দিক পরিবর্তন করেছে? না না স্যার, তার মানে এই ধরনের তড়িৎ বা এই ধরনের প্রবাহকে আমি কি বলবো স্যার? ডিসি ডিসি প্রবাহ। বা তাহলে একটু হচ্ছে ডিসিটা সমাবাহ লিখেন, প্রবাহ। ডিসিটা লিখেন। যে সকল তড়িৎ চলাচলের সময় দিক পরিবর্তন করে না, লিখেন যে সকল তড়িৎ চলাচলের সময় দিক পরিবর্তন করে না, অর্থাৎ সর্বদা একই দিকে প্রবাহিত হয়। যে সকল তড়িৎ চলাচলের সময় দিক পরিবর্তন করে না, দিক পরিবর্তন করে না, অর্থাৎ সর্বদা একই দিকে প্রবাহিত হয়, তাকে আমরা কি বলবো? ডিসি ডিসি বা হচ্ছে সমাবাহ। সমপ্রবাহ। তাহলে দেখেন যেহেতু তার নড়াচড়া নাই, তার দিক পরিবর্তন করা নাই, তাহলে ডিসির একটা ফ্রিকোয়েন্সি আছে। যদি বলি যেহেতু নড়াচড়া নাই, সো আমি বলতে পারি কি ডিসির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হবে 0। কত হবে? 0। যদি পিওর ডিসির কথা বলি, তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হবে কত? 0। লিখে রাখেন, ডিসির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক 0। ডিসির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হবে 0। লিখেছি। স্যার ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক না? ফ্রিকোয়েন্সির বাংলা অর্থই হচ্ছে কম্পাঙ্ক। লিখেছি। জি স্যার। যদি জি এমনটা স্যার। হয়, ভোল্টেজ এবং কারেন্টের যদি রিলেশন আমি এরকমটা দেখাই, কোনো একটা তড়িৎ এখান থেকে চলাচল শুরু করেছে, সে চলাচলের সময় সর্বদা যদি দিক পরিবর্তন করে চলাফেরা করে, সেই প্রবাহকে আমরা বলবো এসি বা অল্টারনেটিং কারেন্ট। ডিসি ছিল দেখেন সর্বদা সে একই দিকে চলাফেরা করেছে, সেটা বলেছে ডিসি। কিন্তু এসি হচ্ছে দেখেন একবার চলাচলের সময় সর্বদা কি দিক পরিবর্তন করছে না করে নাই? দিক পরিবর্তন করছে স্যার। যেটা দিক পরিবর্তন করে চলাফেরা করবে তখন তাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ, বা তাকে পর্যায়বৃত্ত প্রবাহ বলবো। সো লিখে রাখেন, যে সকল তড়িৎ চলাচলের স্যার সময় এখানে দিক সর্বদা দিক পরিবর্তন পরিবর্তন বলতে কি বোঝাইছেন? দিক পরিবর্তন যে বলতে কি বোঝায়? কার্ভ। দেখেন সে একবার পজিটিভ দিকে গেছে, একবার সে নেগেটিভ দিকে গেছে, গেছে না নাই? আচ্ছা। গেছে স্যার। তার মানে সে আর অবশ্যই আর চলাচলের সময় ডিসির একটা ক্ষেত্রে তরঙ্গের হচ্ছে মতো শুধু যাবে। এক কথায় জি যদি বলি, এটা একটা ঢেউয়ের মতো, তরঙ্গের মতো যাবে। আর ওইটার কোনো ঢেউ নাই, তরঙ্গ নাই, সর্বদা একই দিকে, সে কখনোই তার একই দিক দিকে পরিবর্তন যাবে। করবে না। তার মানে কি জি ডিসির ক্ষেত্রে কি স্যার যদি পজিটিভে যায় তাহলে পজিটিভই, নেগেটিভে গেলে শুধু নেগেটিভ? জি স্যার, ডিসির শুধু একটাই, একদিকে যাবে। আচ্ছা। যদি এমনটা হয়, ওই যে বলেছিলাম আবু সাইম দেখা করতে গেছে কার সাথে? একটা মেয়ের সাথে, তাই না? জি হ্যাঁ স্যার।
যদি তাদের ভাল লাগে, মানে দুইজন দুইজনকে দেখে যদি ভালো লাগে, দুইজন দেখেন বিপরীত দিকে যখন বাসার দিকে যাবে, এও পেছন দিকে একবার তাকাবে ওর দিকে, ও পেছন দিকে আরেকবার তাকাবে, তাকাবে না তাকাবে না? তাকাবে না মানে? তার দিক পরিবর্তন হয় না হয় না? সেটা হচ্ছে এসি। দিক পরিবর্তন তো হচ্ছেই। তাহলে এসি। আর যদি এমন হয় দুইজনের কাউরেই কারো ভালো লাগে নাই, তাহলে কি আর তাকাবে পেছনের দিকে? স্ট্রেট চলে যাবে। তার মানে ওইটা ডিসি। কথা কি বুঝছেন? জি স্যার। ওকে, তো তাহলে আমি এসিতে বলতে পারি যে সকল তড়িৎ চলাচলের সময় সর্বদা দিক পরিবর্তন করে প্রবাহিত হয়, তাকে আমরা কি বলবো? এসি। এসি। কথা কি ঠিক আছে? জি। ওকে, তাহলে দেখেন ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত বলেছিলাম? 0 ডিগ্রি। 0 ডিগ্রি না, শুধু শূন্য স্যার, ডিগ্রি না এখানে। আচ্ছা আচ্ছা। আর এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ। কতটুকু স্যার? 50 হার্জ। 50 হার্জ লিখে রাখেন। এসির ফ্রিকোয়েন্সি এটা কি বাংলাদেশ, এসির ফ্রিকোয়েন্সি 50 হার্জ। এটা কি স্যার ধ্রুব? হ্যাঁ, এটা বাংলাদেশে ফিক্সড, এটার কোনো তারতম্য নাই। বাংলাদেশে ফিক্স, বাট অন্যান্য বাংলাদেশে কান্ট্রিতে কি? মনে রাখবেন, বাংলাদেশে আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্জ, ইউএসএ বলেন বা আমেরিকার ক্ষেত্রে তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, এটা ফিক্সড। এই এই কম্পাঙ্কের জন্য আসলে কি ধরনের পরিবর্তন হয়? কম্পাঙ্কের জন্য অনেক কিছুই পরিবর্তন হয়। মূলত দেখেন এইটা কম্পাঙ্কে মূলত এই যে 50 হার্জ বা 60 হার্জ বলতে কি বোঝায়? এই 50 হার্জ বলতে যেটা বোঝায়, ওই যে তড়িৎটা এক সেকেন্ডে, 50 বার দিক পরিবর্তন মনে করে। রাখবেন 50 বলেন বা 60 বলেন, এইটা দিয়ে বোঝায় এইটা এক সেকেন্ডে সে ততবার দিক পরিবর্তন করবে। আমরা 50 মানে হার্জ বলতে 50 বার? হ্যাঁ, এক সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি আর স্যার। যদি 60 হার্জ যদি বলতো, তাহলে এক সেকেন্ডে কয়বার? 60 60 বার। বার। তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, যত বলবেন একটা সেকেন্ডে ততবার সে দিক পরিবর্তন করে চলাচল করবে, এটাই ও হচ্ছে মাই গড। frequency। কথা ক্লিয়ার? এক স্যার এই সেকেন্ডে এতবার দিক পরিবর্তনের পরিবর্তন জন্য করে তো? হ্যাঁ, এক সেকেন্ডে স্যার, এতবার। দ্যাট মিন্স আমার হাই একটা প্রশ্ন ফ্রিকোয়েন্সি। আছে। বলেন স্যার। আমাদেরও তো ইলেকট্রিসিটি, ওদেরও তাই। তো হুম। আমাদের 50 হর্টজ আর ওদের 60 হর্টজ কেন? এইটা যদি বলেন কেন, সেটার কোনো ব্যাখ্যা নাই। মূলত আমরা 50 হার্জ কে নিয়েছি আর ওরা 60 কে নিয়েছে, এমন অনেক ব্যাখ্যা আছে, বাট এটার কোনো ভিত্তি আছে কিনা আমি জানি না। বাংলাদেশের এরকম ক্ষেত্রে কি? মানুষ, জি, আমি মানে বলি শোনেন, এটা কি এরকম যে 50 থাকলে বা 60 থাকলে এটা হচ্ছে আমরা একটু কম ক্ষমতা সম্পন্ন নিলাম, ওরা বেশি ক্ষমতা সম্পন্ন না না, হার্জ নিয়ে নিল? ওইটার জন্য মূলত হয় না। আসেন আমি আপনারে বলি, ওইটার জন্য মূলত জি। না। এরকমটা শুনেছি, এরকমটা বলতে শুনেছি যে বাংলাদেশে যেহেতু দেখেন আমরা 100% কল্পনা করেন সবকিছুকে, জি স্যার। জি। তারা জি স্যার। চিন্তা করলে, বাঙালি চিন্তা করলে, আমরা যদি 100% কল্পনা করি, 100 তো ফ্রিকোয়েন্সি নেওয়া সম্ভব না, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 50। 50। এই জন্য তারা 50 হার্জ নিয়েছে, কল্পনা 50 হার্জ কে আদর্শ ধরেছে। এখন ইউএসএ চিন্তা করতেছে, একটা যদি ঘড়ির কথা কল্পনা করি, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা অথবা 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে টোটাল কে পূর্ণ সাইকেলকে তারা একটা কম্পাঙ্ক ধরেছে, যেটাকে বলা হচ্ছে 60 হার্জ। কথা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এটা জি স্যার। ভ্যারি করে, মানে দেশ স্যার বিদেশে আমরা ভ্যারি করেছি, আমরা ধরেছি 50 হার্জ, ওরা ধরেছে কত? 60 হার্জ। এটা স্যার এটা নির্দিষ্ট। হচ্ছে উজ্জ্বলতার উপরে ডিপেন্ড করে ওদের মানে সেটা ওদের- সেটা আলাদা বিষয়, সেটা অন্য একটা ফ্যাক্টর তো আছেই। মূলত এইটা হচ্ছে এই যে ইতিহাস যদি বললাম, ইতিহাস যদি বলে যে কিভাবে আমরা 50 হার্জ যে চিন্তা করেছি বা ওরা কেন 60 হার্জ বললাম, এইটা হচ্ছে জাস্ট খালি একটা গল্প আর কি। কথা কি বুঝেছি? স্যার এই যে 50 আর জি স্যার। 60 হার্স এর জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে? এখন যদি বলেন যে হচ্ছে বাংলাদেশের যে সিস্টেম, বাংলাদেশের সিস্টেম এবং ওদের সিস্টেমটা একটু তো আলাদা, ভিন্ন, তো সেই ক্ষেত্রে তো আলাদা একটু হবেই, কম্পাঙ্কের বিষয় তো আলাদা হবে একটু। কথা কি বুঝেছি? যেখানে জি স্যার, বুঝতে বাংলাদেশে পেরেছি। একটা সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে, বাট ওদের এক সেকেন্ডে তারা 60 বার দিক পরিবর্তন করে, তার মানে একটু তো চেঞ্জ আছেই। আমরা ওই দিকে ব্যাখ্যায় না যাই, আপাতত আমরা সামনের টপিক গুলো তাহলে শেষ করতে পারবো না। অলরেডি 8টা প্লাস বেজে গেছে, 8:30 পর্যন্ত ওকে ক্লাস, স্যার, এটা ওকে শেষ হবে না স্যার। তখন আর। কথা কি ঠিক বুঝেছি? আছে। অন্য একটা সময় আসেন, অনেক কথা হবে, আড্ডা হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা মূলত এসি এবং ডিসি দেখার চেষ্টা করলাম, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি দেখার চেষ্টা করলাম। এইবার আসেন একটু দেখার চেষ্টা করি যে আমাদের মূলত এই যে কিছু বেসিক ফ্যাক্টর জানা লাগবে। যেমন হচ্ছে আমরা ভোল্টেজ, আমরা জানবো রেজিস্ট্যান্স, এই দুইটা ফ্যাক্টরটা একটু জানার চেষ্টা করি। আর তড়িৎ প্রবাহ যেটা, যা বিদ্যুৎ প্রবাহ, সেইটা তো আমরা মূলত একটু জানি। দেখেন ভোল্টেজটা মূলত কি, ভোল্টেজ হচ্ছে এটা, ভোল্টেজের বাংলা হচ্ছে বিভব। ভোল্টেজের বাংলা কি স্যার? বিভব। বিভব। এই ভোল্টেজকে আমরা মূলত ভি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি?
ভি দ্বারা ভি প্রকাশ দ্বারা করি। প্রকাশ করি। ভোল্টেজটা কি মূলত দেখেন, কোন একটা বিন্দু চার্জকে অসীম দূরত্ব থেকে যখন কোন একটা ক্ষেত্রের মধ্যে আমি স্থাপন করতে যেই পরিমাণ আমাকে কাজ করতে হয়, তখন তাকে বলা হয় ভোল্টেজ বা বিভব। কি বলা হয়? ভোল্টেজ এই বা যে ভোল্টেজ বা বিভব। সঙ্গে স্যার আরেকবার মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে গেছে। দেখেন ভোল্টেজের বাংলা অর্থ হচ্ছে অসীম বিভব। দূরত্ব। ভোল্টেজকে আমি ভি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করে বলেছি? ভি ধারা। ভি দ্বারা। ভি দ্বারা। দেখেন এটা হচ্ছে চার্জ। কোন একটা বিন্দু চার্জ অসীম দূরত্ব থেকে কোন একটা ক্ষেত্রের মধ্যে যদি আমি নিয়ে আসতে চাই, মানে জি অনেক দূরে কোন একটা জিনিস আছে, সেটাকে আপনি কি করবেন, ওইখান থেকে তুলে আরেক জায়গায় নিয়ে আসবেন। জি এবং ওইখান থেকে নিয়ে আসতে কি আপনাকে কোনো একটা কাজ করতে হবে না, হবে না? অবশ্যই হবে। সেটাকেই অবশ্যই বলবো আমরা হবে। ভোল্টেজ বা বিভব। স্যার এখানে অসীম দূরত্বটা বোঝাতে স্যার ওই অলটাকে বোঝানো হয়েছে না, জি স্যার। যে ক্ষেত্রটার যে সর্বোচ্চ সীমা সেটা হচ্ছে অসীম দূরত্ব না? হ্যাঁ স্যার, হ্যাঁ। বাট অসীম বলতে এমন না, অসীম বলতে কি যার কোনো সীমা নাই। এটা তো আর সেই অসীম না। কথা কি বুঝছে? বাট সংজ্ঞার ক্ষেত্রে আমরা লেখার সময় এরকমটা লিখি যে অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দু চার্জকে যখন আমি কোনো একটা ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাইবো, নিয়ে আসতে গেলে যেই পরিমাণ আমাকে কাজ করতে হবে তাকে আমি কি বলবো? ভোল্টেজ বা বিভব। ভোল্টেজ বা বিভব বলবো। কথা ক্লিয়ার? গতি বুঝাচ্ছে না? জি স্যার। গতি বুঝাচ্ছে না এটা? স্যার পাওয়ার হাউস থেকে ট্রান্সমিটারের যে বিদ্যুৎটা যায় সেটা কি এটার সাথে রিলেটেড এরকম কিছু? ওটা কি ভোল্টেজ? পাওয়ার হাউস থেকে ট্রান্সমিটার জি বিদ্যুৎ যায়। যাই হোক আমি কোথায় যাই জানি না। আচ্ছা যাই হোক স্যার, একটু ক্লিয়ার প্রশ্ন করবেন। আচ্ছা যাই হোক, তাহলে ভোল্টেজ হচ্ছে আমাকে মূলত যেই কাজটা আমাকে করতে হলো সেইটাকে আমরা বলি মানে voltage। স্যার এমন হয় না যে কখনো কখনো যে লাইটের আলো কমে গেছে বা ইয়ার আলো ওইটা কমে গেছে, আমরা ওইটা তখন বলি ভোল্টেজ ভোল্টেজের কমে গেছে। তারতম্যের কারণে, ভোল্টেজ লো হলে হ্যাঁ পাওয়ারটা কমে যায়, তখন আপনার সেটাই লাইটের পাওয়ার হাউস ভারসাম্যটা থেকে কমে তো যায়। এটা আসে। ওইটা ভোল্টেজের কারণে হয় স্যার, ভোল্টেজ কম বা বেশি হলে কারণে। কথা কি বলতে, যেমন দেখেন অনেক সময় জি আপনার জি দেখা যাচ্ছে আলোটা খুব উজ্জ্বল হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় আলোটা কমে গেছে, তার মানে ওটা জি। ভোল্টেজের কমের কারণে হয়। তার মানে যে অসীম যে জায়গাটা আপনি বুঝেছেন সেটা তো সেই পাওয়ার হাউস থেকেই তো এরকমটা কন্ট্রোল করতেছে যে ভোল্টেজ কখনো কম দিচ্ছে কখনো বেশি দিচ্ছে। হ্যাঁ, ওইটা তো নির্দিষ্ট একটা উৎপাদন তো একটা আছেই, ওখান থেকে তো তারা কম বেশি করতেই পারে। কথা কি ওটা বলছি? তো ভোল্টেজ না, ভোল্টেজ হচ্ছে স্যার ইয়াতে মানে এটা তো ট্রান্সফরমারের মধ্যে যে কাজটা হয়, যে স্টেপ ডাউন দেখেন এবং আমি স্টেপ বলি, আপের মানে। একটা হচ্ছে যদি বলি ট্রান্সফরমার, ট্রান্সফরমারের মূলত দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে স্টেপ আপ করতে ব্যবহৃত হয়, একটা হচ্ছে স্টেপ ডাউন করতে ব্যবহৃত হয়। এইটা স্টেপ একটা ডাউন। বিষয়। এখন বিষয় হচ্ছে দেখেন ট্রান্সফরমারের মূলত বেসিক যদি বলি, ট্রান্সফরমার ডিসি তে কোনো প্রকার কাজ করে না, এইটা একটা বিষয়। আমাদের যে বাসা বাড়িতে যে লাইনটা ব্যবহার করি সেটা হচ্ছে এসি লাইন, ডিসি লাইন না। তো আপাতত আমরা ট্রান্সফরমার বিষয় একটু পরে আসতেছি, একটু টেনশন করার কিছু না। ট্রান্সফরমার নিয়ে আমাদের অনেক কিছু বিস্তারিত তথ্য আছে। আপাতত এইগুলো আমরা বেসিক শেষ করে আস্তে আস্তে আগাই, তা নাহলে ওকে আপনারা স্যার। শেষ করতে পারবেন না। তাই দেখেন ভোল্টেজ দেখলাম, এবার আসেন দেখেন রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স যদি বলা হয়, রেজিস্টরের বাংলা অর্থ হচ্ছে রোধ। রেজিস্ট্যান্স বাংলা বলতে কি বুঝি? রোদ। 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 এখন মত হচ্ছে রোধ করা বলতে কি? বাধা দেওয়া। কথা জি কি জি বুঝেছি? স্যার। যদি এমনটা হয়, দেখেন আপনি একটা রাস্তা দিয়ে চলাচল করতেছেন, এটা হচ্ছে স্মুথ রাস্তা। যদি এরকম স্মুথ রাস্তা হয়, তখন কি আমার কি গাড়ির গতিটাকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন আছে? যে না। না স্যার। যদি এমনটা হয়, ধরে নেন আপনি রাস্তা দিয়ে চলছেন, কোন একটা জায়গায়, একটা জায়গা যেখানে অনেক ঘনবসতিপূর্ণ লোকজনের সমাগম বেশি, সেটা হতে পারে স্কুল, হতে পারে কলেজ, হতে পারে কোন একটা মোড়, যেখানে প্রচুর লোকজন যাতায়াত করছে, এই পাশ ওপাশ পার হচ্ছে। তার মানে যদি এরকম স্মুথ রাস্তা হয়, তখন কি আপনি ওই বাজার বা ওই রকম স্কুলের জায়গাটাকে কি একই স্পিডে গাড়িতে নিয়ে যাবেন? না স্যার। না। তখন কি করা হয় দেখেন, এই যে পাশে এরকম স্পিড ব্রেকার দেওয়া থাকে, দুই পাশে দেওয়া থাকে না, থাকে না? থাকে স্যার। তার কারণ থাকে হচ্ছে স্যার। যেন ওইটার জন্য গাড়িটার গতিটা আমি কিছুটা কমাইতে পারি। তার কারণ হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ঘটে। কথা ক্লিয়ার? জি তার স্যার। মানে এইটাও কি করলো, গাড়ির কি গতিটাকে সে রোধ করলো না? জি। ঠিক তাই রেজিস্ট্যান্সের বাংলা অর্থ হচ্ছে রোধ। সেও রোধ করবে, কি রোধ করবে? সে তড়িৎ প্রবাহকে বাধা দিবে। কাকে বাধা দিবে? তড়িৎ প্রবাহকে বাধা দেবে। যাতে সার্কিটটা নষ্ট না হয়। এক কথায় কি, এমন ধরেন না আপনার কোন একটা লাইনে তড়িৎ প্রবাহিত হচ্ছে 20 অ্যাম্পিয়ার, আপনি কোন একটা কিছু অ্যাড করেছেন সার্কিটে, যেটা কিনা 20 অ্যাম্পিয়ার নেওয়ার ক্ষমতা নাই, তার ক্ষমতা তো 7 অ্যাম্পিয়ার। এখন 20 অ্যাম্পিয়ার টোটালটাই যদি যায়, সে কি থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না, অবশ্যই পুড়ে নষ্ট হয়ে যাবে। যাবে। তখন আমরা সিরিজে একটা রেজিস্টর ব্যবহার করি, আমাদের নির্দিষ্ট মানের যতটুকু আমার দরকার, সেই রেজিস্টরটা কি করে, যতটুকু তার ক্ষমতা ততটুকু সে বিদ্যুৎ প্রবাহকে সে আটকিয়ে দেয়, বাকিটুকু সে পাস করতে দেয়, যাতে সার্কিটটা নষ্ট না হয়। জি
এই জন্য বলা জি হয় রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে রোধ। রেজিস্ট্যান্স বা রোধ রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ রোধের করি একটা একক আছে, রোধের একক হচ্ছে ওহম। ওহম কি স্যার? জি ওহম। ওহম এই ওহমকে আমরা মূলত এই যে স্পিড ব্রেকারের মতো এরকম সিম্বল দ্বারা প্রকাশ করি। জি কথা ক্লিয়ার? ইয়েস স্যার ওকে, তাহলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এটা আমরা জানলাম। তাহলে জি রেজিস্ট্যান্স দেখলাম, ভোল্টেজ দেখলাম। রেজিস্টর, ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ নিয়ে একটা সূত্র দেখবো যাকে আমরা বলবো ওহমের ভি সমান সূত্র। IR কি সূত্র দেখবো? ওহমের সূত্র। লিখেন, ওহমের সূত্র বা ওহমস ল। দেখেন ওহম, বিজ্ঞানী ওহম সূত্রে তিনি সূত্রে কি বলেছিলেন? কোন একটা পরিবাহী তার বা পরিবাহক যদি কল্পনা করি, এইটা যদি এই প্রান্তের বিভবটাকে আমি বলি V1, এই প্রান্তের ভোল্টেজ বা বিভবকে আমি বলতে পারি V2। এই যে পরিবাহকের মধ্যে অবশ্যই একটা তড়িৎ পরিবাহিত হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে এই তড়িৎকে আমি বলতে পারি আই, পারি। আই ওকে ওহম তিনি তার সূত্রে বলেছেন, দেখেন তার সূত্র তখনই কাজ করবে যখন তাপমাত্রাটা বা টেম্পারেচারটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হবে থাকবে। কি থাকবে স্যার? টেম্পারেচার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, অর্থাৎ তাপমাত্রার কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। যদি তাপমাত্রার পরিবর্তন আপনি করেন তখন ওহমস ল কাজ করবে না। না না তাপমাত্রা যদি স্থির থাকে বা কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে পরিবাহকের মধ্যে যেই পরিমাণ কারেন্ট বা তড়িৎটা পরিবাহিত হয় বা প্রবাহিত হয়, তা এই যে পরিবাহকের পার্থক্যের দুইটা প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য বলতে V1 মাইনাস সমান হবে। V2, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের হবে সমানুপাতিক। কথা ক্লিয়ার? আরেকবার স্যার দেখেন, আমি বলেছি এইটা কোনো পরিবাহক যদি হয়, এই পরিবাহকের মধ্যে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, জি এই যে পরিবাহকের দুইটা প্রান্ত V1 এবং V2, দুই জি প্রান্তের বিভব পার্থক্যের হবে সমানুপাতিক। বিভব পার্থক্য সমানুপাতিক দেখছি? তাহলে এখান থেকে আমরা দেখেন এরকম বলতে পারি, আমি বলতে পারি I সমানুপাতিক V1 মাইনাস V2 বলতে সোজা আমি বলতে পারি V। কি বলতে পারি? হুম তাহলে যদি এইটা হয়, তাহলে কি এরকমটা বলা যায় সমানুপাতিক যদি তুলে দিতে চাই, তাহলে এটা কি ধ্রুবক আসে না নাই? আসে স্যার আসুন তাহলে আসে এখান আর থেকে আসে আমি পাই সেই ধ্রুবকটাকে আমি বলতে পারি জি। কি বলতে পারি? জি জি। তাহলে জি একটা সমানুপাতিক ধ্রুবক আমরা বলতে পারি। এবং আমরা এইটাও জানি জি সমান 1/r। কি জানি স্যার? 1/r সমান আর 1/r। তাহলে এখানে জি এর পরিবর্তে যদি 1/r আমি বসাই, তাহলে আলটিমেট ইকুয়েশন দেখেন এরকম আসে, I সমান 1/r ইন্টু ভি। আসে না? জি আসে স্যার জি স্যার এবার রাখেন I সমান আমি বলতে পারি V/r, পারি? পারি জি স্যার এবার যদি আর গুণন করি, তাহলে আমি বলতে পারি V সমান RI অথবা RI অথবা IR। বলতে পারি না? পারি না? পারি পারি। স্যার এইটাই হচ্ছে ওহমের সূত্র, V সমান IR বা RI। কথা ক্লিয়ার? স্যার জি সমান সমান 1/r এটা কোথা থেকে আসলো স্যার? জি এর মান হচ্ছে 1/r। জি সমান 1/r একটা ধ্রুবক জি, যার মান হচ্ছে 1/r, অর্থাৎ রেজিস্টরের বিপরীত। কথা কি বুঝেছি? স্যার অনেক এখানে ক্ষেত্রে আর দেখেন দ্বারা কি বলেছিলেন? আর দ্বারা রেজিস্ট্যান্স বোঝায় স্যার, রোধ বোঝায়, রোধ। দেখেন অনেক ক্ষেত্রে বইতে এরকম লেখা আছে, এখানে সূত্রটা এরকম না লিখে এরকম লিখছে ভি সমানুপাতিক আই বা ভি সমান IR, এরকমটা লিখে আছে দেখবেন। অনেক বইতে এরকমটা লেখা আছে যে ভি সমানুপাতিক আই দিয়ে ভি সমান IR লেখা আছে। ক্লিয়ার? ইয়েস স্যার তাহলে সূত্র যদি লিখতে চাই, সূত্র কি পারবো লিখতে নাকি লিখে দিব বলেন তো সূত্রটা? পারবো স্যার। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি সূত্রটা এরকম, যে কোনো পরিবাহকের মধ্যে যে পরিমাণ, অর্থাৎ প্রথমে বলবো তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্যে যে পরিমাণ তড়িৎ পরিবাহিত হয়, তা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। হয়েছে? স্যার জি একটু স্যার। লিখেন আচ্ছা লিখেন, আমি একটু লিখে দিই। তাপমাত্রা স্থির থাকলে
কোন পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পরিবাহিত হয় তা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কোন প্রবাহকের মধ্যে যে তড়িৎ পরিবাহিত হয় তা ওই পরিবাহকের প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে সমান। লিখেছি? জি স্যার। ওকে, ঠিক আছে। একটু স্যার। ডান স্যার। ওকে, আসেন আমরা ট্রান্সফরমার দেখি। দেখেন ট্রান্সফরমার, দেখেন ট্রান্সফরমার মূলত কি? ট্রান্সফরমার মূলত এমন একটা যন্ত্র, সে কি করে নিম্ন প্রবাহের এসি ভোল্টেজকে সে উচ্চ প্রবাহের এসি ভোল্টেজে রূপান্তরিত করে, অথবা সে উচ্চ প্রবাহের এসি ভোল্টেজকে নিম্ন প্রবাহের এসি ভোল্টেজে রূপান্তরিত করে। তাহলে ট্রান্সফরমার মূলত এমন একটা ডিভাইস, এমন একটা যন্ত্র, যেটা কিনা নিম্ন প্রবাহের এসি ভোল্টেজকে সে উচ্চ প্রবাহের এসি ভোল্টেজে রূপান্তরিত করতে পারে, অথবা অপোজিট কাজ, উচ্চ প্রবাহের এসি ভোল্টেজকে নিম্ন প্রবাহের এসি ভোল্টেজে রূপান্তরিত করতে পারে। কথা ক্লিয়ার? এবং ট্রান্সফরমার মূলত কাজ করে ভোল্টেজ নিয়ে। কি নিয়ে কাজ করে? ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে তারা কাজ করে, এবং অবশ্যই সেটা এসি ভোল্টেজ। কোন ভোল্টেজ স্যার? এসি ভোল্টেজ। ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না। ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না, একটু লিখে রাখেন। ট্রান্সফরমার এক ধরনের যন্ত্র যা নিম্ন প্রবাহের এসি ভোল্টেজকে উচ্চ প্রবাহের এসি ভোল্টেজে, অথবা উচ্চ প্রবাহের এসি ভোল্টেজকে নিম্ন প্রবাহের এসি ভোল্টেজে রূপান্তরিত করে। এক কথায় নিম্ন প্রবাহের এসি ভোল্টেজকে সে উচ্চ প্রবাহের এসি ভোল্টেজে রূপান্তরিত করবে, অথবা অপোজিট কাজ করবে। অপোজিট কাজ বলতে উচ্চ প্রবাহের এসি ভোল্টেজকে নিম্ন প্রবাহের এসি ভোল্টেজে রূপান্তরিত করবে, তখন তাকে আমরা বলবো কি? ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার মূলত ভোল্টেজ নিয়ে কাজ করে, এবং সেটা কোন ভোল্টেজ বলেছি? এসি ভোল্টেজ। এবং অবশ্যই বলবেন ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না। ট্রান্সফরমার ডিসিতে কি করে না? কাজ করে না। এই যে ট্রান্সফরমারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যার একটিকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার, একটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। তার মানে ট্রান্সফরমার যে দুই ধরনের আমরা পাই, সেটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার, এবং অপরটিকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ শব্দের অর্থ কি? স্টেপ আপ বলতে এটাকে আমরা বলতে পারি উচ্চ ধাপী ট্রান্সফরমার। স্টেপ আপকে আমরা কি বলতে পারি স্যার? নিম্ন থেকে উচ্চ ভোল্টেজে উচ্চ ধাপী ট্রান্সফরমার বলা হয়, অথবা এইটাকে আমরা বলতে পারি আরোহী ট্রান্সফরমার। কি বলতে পারি? উচ্চ ধাপী অথবা আরোহী ট্রান্সফরমার। যেটা স্টেপ ডাউন, সেটাকে আমরা বলতে পারি নিম্ন ধাপী ট্রান্সফরমার, অথবা যেটাকে আমরা বলতে পারি অবরোহী। তার মানে ট্রান্সফরমার যে দুই ধরনের পড়লাম, একটা স্টেপ আপ অর্থাৎ উচ্চধাপী বা আরোহী, একটা পড়েছি স্টেপ ডাউন যেটাকে আমরা বলতে পারি নিম্নধাপী বা অবরোহী ট্রান্সফরমার। কথা বুঝেছি স্যার? আসুন এবার একটু দেখার চেষ্টা করি স্টেপ আপটা মূলত কি, স্টেপ ডাউনটা কি। দেখেন আপ শব্দের অর্থ কি? ওপরে না? তার মানে স্টেপ আপ ট্রান্সফরমার মূলত কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তরিত করবে। কি করবে? স্টেপ আপ বেশি ভোল্টেজে রূপান্তর করবে। কম ভোল্টেজকে সে বেশি ভোল্টেজে রূপান্তরিত করবে, যাকে আমরা বলবো স্টেপ আপ। স্টেপ ডাউন হচ্ছে বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তরিত করবে।
স্টেপ ডাউন হচ্ছে বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তরিত করবে, স্টেপ আপ কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তরিত করবে। সেটা কি ধরনের ভোল্টেজ? অবশ্যই এসি ভোল্টেজ। AC কথা ক্লিয়ার? জি স্যার। আসেন একটু দেখার চেষ্টা করি। নয়েজ আসতেছে, মিউট করেন। এইটা মূলত ট্রান্সফরমার একটা বেসিক একটা ডায়াগ্রাম দেখার চেষ্টা করি। যার এই যে পাশের যে কুণ্ডলী দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলতে পারি মুখ্য কুণ্ডলী, এবং এইটাকে আমি যদি বলি সেটাকে আমরা বলতে পারি প্রাইমারি সাইড। আর অপোজিট পাশে যে কুণ্ডলীটা দেখা যায় এইটাকে আমরা বলি গৌণ গৌণকুণ্ডলী। কুণ্ডলী, যেটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি। এই যে ট্রান্সফরমার, এই যে বিভিন্ন পাত একত্রিত করা থাকে এইগুলাকে বলা হয় কাঁচা লোহার মজ্জা। কিসের মজ্জা স্যার? কাঁচা লোহার মধ্যে। কাঁচা লোহার মজ্জা। এক একটা পাতের মতো তাকে স্তরে স্তরে সাজানো হয়, সাজিয়ে মূলত ট্রান্সফরমার তৈরি করা হয়। এবং ওই পাশের কুণ্ডলীকে বলি আমরা মুখ্য কুণ্ডলী, পাশের কুণ্ডলীকে বলা হয় গৌণ কুণ্ডলী। তার মানে এইটা একটা মূলত ট্রান্সফরমারের বেসিক সিম্বল বা বেসিক একটা গঠন ডায়াগ্রাম। এবার আসেন, যদি এমনটা হয় আপনাকে এই যে যে কুণ্ডলীগুলো আছে কুণ্ডলীর তারের পাক সংখ্যার উপর ডিপেন্ড করে কোনটা স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন। আসেন যদি এরকমটা বলে থাকে যে স্টেপ আপ কি করে? নিম্ন ভোল্টেজকে সে কিসে রূপান্তরিত করবে? উচ্চ ভোল্টেজে। উচ্চ ভোল্টেজে। দেখেন তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারটা কেমন হয়? স্টেপ আপ দেখেন পেজ সংখ্যা কম থাকবে। তার মানে স্টেপ আপ বলতে কি প্রথমে কি ভোল্টেজ কম, পরে কি ভোল্টেজ বেশি হয়েছে না? বলছে না বেশিতে কনভার্ট জি করবে। জি তার মানে পাক সংখ্যা বেশি। মুখ্য কুণ্ডলীর যে পাক সংখ্যা তার থেকে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে। বেশি হবে। তাহলে দেখেন এইটা মূলত কেমন হয়? এমনটা হবে। দেখেন এইখানে যতগুলা পাক সংখ্যা তার থেকে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি বেশি তার মানে হচ্ছে এইটা স্যার। হচ্ছে মুখ্য কুণ্ডলী আর এইটা হচ্ছে গৌণ কুণ্ডলী। এই ধরনের ট্রান্সফরমারকে আমরা কি বলবো? স্টেপ আপ। স্টেপ আপ ট্রান্সফরমার। যদি ঘটনাটা উল্টা হইতো, এই পাশের পাক সংখ্যা বেশি আর এই পাশের পাক সংখ্যা কম, তখন তাকে কি বলতাম? স্টেপ ডাউন। স্টেপ ডাউন। স্টেপ ডাউন স্টেপ ট্রান্সফরমার। ডাউন বলতেন। ডাউন। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে আমি পাক সংখ্যার উপর ভিত্তি করে বলতে পারবো কোনটা স্টেপ ডাউন কোনটা স্টেপ আপ, অথবা বলতে পারবো ভোল্টেজের কম বেশি হইলেও বলতে পারবো কোনটা স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন। ডাউন। মনে থাকবে? ইয়েস স্যার। জি স্যার। ওকে। তো তাহলে দেখেন ট্রান্সফরমারের বেসিক আলোচনা দেখার চেষ্টা করলাম। এবার জেনারেটর এবং মোটরের দুইটা তথ্য জানার চেষ্টা করি, দুইটা করে তথ্য, খুব বেশি না। জেনারেটর থেকে মাঝে মাঝে প্রশ্ন করা এরকমটা যে জেনারেটর মূলত কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে, অথবা মোটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে। জেনারেটর এমন একটা যন্ত্র যেটা কিনা কি করে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে সে বিদ্যুৎ বিদ্যুৎ শক্তিতে শক্তি। রূপান্তরিত করে। তার মানে জেনারেটর মূলত যান্ত্রিক শক্তি থেকে কি শক্তিতে রূপান্তরিত করবে? বিদ্যুৎ শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে। আর যদি বলা হয় মোটর, মোটর কি করে? বিদ্যুৎ থেকে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক। থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে। তার মানে মোটর এবং জেনারেটর মূলত দুইটা অপোজিট বলতে পারি। একটা যান্ত্রিক থেকে বিদ্যুৎ রূপান্তরিত করবে, একটা বিদ্যুৎ থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে। যেটা যান্ত্রিক থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে তাকে বলবো আমরা জেনারেটর, যেটা বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে তাকে আমরা বলবো মোটর। এই জন্যই কি বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ইউজ করা হয়? জি স্যার, ওইটা বিদ্যুতের বিকল্প হিসেবে আমরা জেনারেটর ব্যবহার করি। কথা কি বুঝেছি? ইয়েস স্যার। এবং মজার বিষয় দেখেন, বাসায় যদি মোটর যদি চেনেন, বাসায় পানি তোলার যে মোটরগুলো আমরা ব্যবহার করি বিদ্যুৎ ছাড়া কি সেটা চলে? না স্যার। তার মানে বিদ্যুৎ শক্তিকে সে কাজে লাগাচ্ছে না? জি জি স্যার। স্যার। এইটাই হচ্ছে বিষয়। মানে একটু যদি সিম্পলি যদি বোঝেন, জেনারেটর কি আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ নাই, তার মানে তখন আমি জেনারেটর স্টার্ট করলে বিদ্যুৎ সরবরাহ চললো, তার মানে অবশ্যই জেনারেটর থেকে আমি বিদ্যুৎ শক্তি পাচ্ছি। ইয়েস স্যার। এবং মোটর বিদ্যুৎ ছাড়া ঘোরে না, তার মানে বিদ্যুৎ শক্তি থেকে সে অন্য একটা শক্তি কাজে লাগাচ্ছে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, মনে থাকবে? জি স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার, আমরা যে ইলেকট্রিসিটিটা ইউজ করতেছি ওটা ওটা হচ্ছে ডিসি না এসি? বুঝি নাই স্যার।
আমরা যে তড়িৎটা ইউজ করি ওটা এসি না ডিসি? এসি। আমরা দুইটাই ব্যবহার করি। দেখেন কিভাবে দুইটা ব্যবহার করি। আমরা বাসা বাড়িতে যে তড়িৎ প্রবাহটা থাকে সেটা হচ্ছে এসি। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আর ডিসি যদি বলেন ডিসি কোথায়, ডিসি হচ্ছে যেগুলো ব্যাটারি থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিসি। কোথা থেকে পাওয়া যায়? মেরুল ব্যাটারি কোন থেকে যেটা ব্যাটারি? পাওয়া যায় সেটা হচ্ছে ডিসি। আর আমরা এমনিতে বৈদ্যুতিক যে সাপ্লাই আমাদের লাইন সেটা হচ্ছে কি এসি। যেমন এসি দিয়ে তো দেখেন কোনো কিছুই চলে না আর কি, সব কিছু যে এমপ্লিফাই করে এসি ডিসি তে রূপান্তর করে না, এসি থেকে ফ্যান টিভি এগুলো সব কিছুতে। সবগুলাই তো আর শুধু ডিসিতে চলে না ভাই। কথা কি বুঝেছি? সবগুলাকে তো আর এসি থেকে ডিসিতে রূপান্তর করা হয় না। ও আচ্ছা আচ্ছা। কোনগুলা কি করা হয়? আসেন আমি যদি বলি, আপনার দেখেন যদি বলেন মোবাইল চেনেন, জি মোবাইল, ইয়েস স্যার। মোবাইলে চার্জ করেন, ইয়েস জি। স্যার। জি স্যার। মোবাইলের চার্জ যেটা চার্জার যেটা সেটা মোবাইলে চার্জ করা হয় ডিসিতে। কিসে চার্জ করা হয়? ডিসি। ডিসি। কেন ডিসিতে করা হয়? দেখেন মোবাইলের এই যে দেখেন একটা পোর্ট থাকে, এমন একটা পোর্ট থাকে না, দুইটা এরকম পিন দিয়ে একটা পোর্ট থাকে না? জি, অ্যাডাপ্টারে স্যার। থাকে। অ্যাডাপ্টার যেটাকে আমরা বলেন। এই দুইটা অংশ কি আমি প্লাগের মধ্যে দেই, ইয়েস। এখানে জি। তার আপনি মোবাইলের সাথে সংযুক্ত করেছেন। এখন এই যে জি। পোর্টের মধ্যে একটা ডিভাইস থাকে যার নাম হচ্ছে রেকটিফায়ার। কি নাম স্যার? রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ হচ্ছে প্রবাহকে ডিসিতে রূপান্তর করা। কিসে রূপান্তর করা? ডিসিতে রূপান্তর তার করা। মানে আচ্ছা, তার প্রবাহটা মানে অ্যাডাপ্টারের সর্বদা ভিতরে একদিকেই যাবে, দুই দিকে আসবে? নো। যদি এমনটাই হইতো, যদি সেটা এসিতেই যদি শুধু হইতো, তাহলে যখন বিদ্যুৎ দেখেন এখানে যদি এটা পজিটিভ সাইকেল এটা নেগেটিভ সাইকেল, আপনি এখানে কানেক্ট করছেন, যদি এসি হইতো বিদ্যুৎ আসে মানে চার্জ হবে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে কি চার্জ কি ব্যাক করার কথা ছিল না? যেহেতু একবার পজিটিভ একবার নেগেটিভ, তার মানে এসি হইলে কি তাহলে একবার তো ফোন পজিটিভ একবার নেগেটিভ, ফোনের চার্জটা কাজে লাগতো। তাহলে লাগতো না। আর যেহেতু ডিসিতে কাজ করে তার মানে ডিসিতে কি শুধু পজিটিভ সাইকেল ছাড়া নেগেটিভ সাইকেলে কি যাওয়ার সুযোগ আছে? তাহলে পাওয়ার ব্যাংক, স্যার। হ্যাঁ স্যার, পাওয়ার পাওয়ার ব্যাংক ব্যাংক তো যখন ব্যাটারি। চার্জ হয় তখন ডিসি সিস্টেমে আমি চার্জ বলি হয়। শুনেন, পাওয়ার ব্যাংকেও তো ব্যাটারি আছে, মানে পাওয়ার ব্যাংকেও তো ব্যাটারিতে চার্জটাকে স্টোর করা হয়, ওইটা থেকেই তো আমি ডিসি পাচ্ছি। মানে আমি বলতে চাচ্ছি পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে প্রথম যখন আমি পাওয়ার ব্যাংকটা চার্জ দেই তখন ডিসি সিস্টেমে ওটা চার্জ হয়। ওই এসি আবার কে যখন ডিসিতে আমি কনভার্ট পাওয়ার করে ব্যাংক চার্জ থেকে করি। ফোনে চার্জ করি তখন আবার ওই পাওয়ার ব্যাংক থেকে আবার ডিসি কানেকশনে আবার ফোনে চার্জ হয়। হ্যাঁ, পাওয়ার ব্যাংক যেটা সেটা অরিজিনালি ডিসি, পাওয়ার ব্যাংক থেকে সরাসরি ফোনে দিলে মানে এটা ডিসি পাচ্ছি সরাসরি। আর পাওয়ার Okay. ব্যাংকে যে চার্জটা করলাম সেটা হচ্ছে এসি কে কনভার্ট করে ডিসিতে করলাম। ওকে, কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তাহলে মূলত তাহলে রেকটিফায়ার সম্পর্কিত মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা গেছে এরকমটা বলা হয় যে প্রবাহকে একমুখী করতে কি ব্যবহৃত হয়, অথবা এসি থেকে ডিসিতে রূপান্তরের জন্য কি ব্যবহৃত হয়। এসি থেকে ডিসিতে। তার মানে প্রশ্ন দুই ধরনের আসে। দেখেন আপনাকে বলতে পারে এসি থেকে ডিসিতে রূপান্তরের জন্য কি ব্যবহার করা হয়, অথবা বলতে পারে প্রবাহকে একমুখী করতে কি করতে স্যার? একমুখী করতে তার মানে রেকটিফায়ার ব্যবহৃত প্রবাহকে হয়। একমুখী রেকটিফায়ার করা ব্যবহার বলেন, করা হয়। অথবা এসি থেকে ডিসিতে রূপান্তর করা বলেন, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রেকটিফায়ার। কি ব্যবহার করব? রেকটিফায়ার। যদি কখনো দেখেন অপশনে রেকটিফায়ার থাকে না, যদি প্রশ্ন এইটা আসে যে এসি থেকে ডিসি অথবা প্রবাহকে একমুখী করতে কি ব্যবহৃত হয়, অপশনে যদি রেকটিফায়ার না থাকে তখন আনসার করব ডায়োড। কি আনসার করব? ডায়োড। 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 আর যদি ডায়োড এবং রেকটিফায়ার দুইটাই থাকে আনসার করব রেকটিফায়ার। কথা ক্লিয়ার? ওকে স্যার। যদি প্রশ্ন এমন করে ঘুরিয়ে করে যে ডিসি থেকে এসিতে রূপান্তরিত হয় কিসের মাধ্যমে, ওইটাও তো স্যার রেকটিফায়ারই। না স্যার আমরা এসি থেকে ডিসিতে রূপান্তর করব রেকটিফায়ার দিয়ে, বাট ডিসি রেকটিফায়ার থেকে এসিতে আমি বলছি ডিসি টু এসি। তাহলে কি এইটা কে ব্যবহার করে? করব? এইটা করা হয় ইনভার্টার দ্বারা। কি দ্বারা স্যার? ইনভার্টার। লিখে রাখেন, ডিসি থেকে এসিতে রূপান্তরিত করে ইনভার্টার, এসি থেকে ডিসিতে রূপান্তর করে রেকটিফায়ার। ডিসি টু এসি। এসি টু ডিসি হলে রেকটিফায়ার, ডিসি টু এসি হলে ইনভার্টার। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে। জি স্যার। তাহলে এইবার আসেন আমরা মূলত আপাতত আজকের মতো ইতি টানবো। তো এবার আসেন কারো কোনো স্যার। প্রশ্ন? হ্যাঁ বলেন। স্যার চুম্বক থেকে নাল বন্ধুটা যদি একটু বলতেন। চুম্বক থেকে কোনটার কথা বলেছেন? স্যার নাল বিন্দু। নাল নীল বিন্দু। আচ্ছা, বিন্দু। নাল বলতে কি বোঝেন আগে বলেন, নাল বলতে কি বোঝেন? শূন্য। শূন্য। শূন্য।
তার মানে এখানে মূলত শূন্য বিন্দু বলতে দেখেন 20 বিন্দু বলতে ছিল কি সর্বোচ্চ যে তাপমাত্রা, টেম্পারেচারে যেই তাপমাত্রায় সেটা তার হারিয়ে ফেললো। আর নাল বিন্দুর এখানে তাপমাত্রার কিন্তু কি শূন্য তাপমাত্রা, মূলত তাপমাত্রা এখানে থাকবে থাকবে না। থাকবে না, জাস্ট এক কথা শেষ। জিরো তাহলে তাপমাত্রা স্যার। মূলত দেখেন আজকের মূলত আলোচনার মধ্যে আমরা কিছু তো স্যার এসি সম্পর্কে আর একটু বলবেন, মানে এসির বৈশিষ্ট্য সম্পর্কে, মানে যে একটু এসির আগে বললেন না যে যদি এই যে চার্জারের আসেন ক্ষেত্রে আমি আপনাকে বললেন বলি, এসি থেকে এসি ডিসি তে হচ্ছে, গেল, তাহলে আবার ডিসি থেকে আসেন এসিতে এক কথায় যদি বলি প্রবলেমেটিক ছিল। এসি, আসেন এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, সে সর্বদা চলার পথে দিক পরিবর্তন করে চলাফেরা করবে, প্রথম তথ্য। ইয়েস ইয়েস, কথা কি এইগুলো বলছি? বুঝছি। জি স্যার। এবার আসেন আমাদের বাসা বাড়িতে আমরা যে লাইনটা ব্যবহার করি সেটা হচ্ছে এসি, দিক পরিবর্তী প্রবাহ। কথা ক্লিয়ার? জি এরপরে জি আসেন যদি এমনটা হয় আমাদের এসি লাইন থেকেও তো আমরা ডিসি কিছুটা ব্যবহার করি, এসি থেকেও ডিসি তে কনভার্ট করি। এসি থেকে জি যখন আমি ডিসি তে রূপান্তর করব তখন এক ধরনের ডিভাইস আমরা ব্যবহার করব, তার নাম হচ্ছে রেকটিফায়ার। কি নাম বলেছি? রেকটিফায়ার। এরপরে বলেছিলাম এসির ক্ষেত্রে একটা ফ্রিকোয়েন্সি আছে, এসির ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ। বাংলাদেশে কত হার্জ? 50 হার্টজ। যদি ইউএসএ আসে বা আমেরিকার ক্ষেত্রে 60 ফ্রিকোয়েন্সি কত? 60 হার্টজ। যদি এমনটা হইতো আপনি এসি থেকে ডিসি তে রূপান্তর না করে চিন্তা করতেছেন আমার ডিসি আছে, ডিসি থেকে আমি এসি তে রূপান্তর করব, তাহলে ডিসি থেকে যদি এসি তে রূপান্তর করতে চাই ইনভার্টার। তাহলে আমরা ব্যবহার ইনভার্টার। করব ইনভার্টার। ইনভার্টার। ব্যবহার করব স্যার ইনভার্টার। ইনভার্টার। কথা ক্লিয়ার? জি ওকে, তো তাহলে আপাতত আজকে আর আগাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোন একটা সময় আবারও ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে তো স্যার। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ক্লাসটা খুব ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার।